চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমি শাহ আলম জামালপুর থেকে বলছি। আমি যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি এটা আমার সাথে ঘটে যাওয়া খুব ভয়ংকর একটা বাস্তব ঘটনা। আজ থেকে ১২ বছর আগে আমি একটা MLM কোম্পানিতে নিয়মিত কাজ করতাম। যেটা কিনা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে এবং খুব দ্রুত আসলে আ নিজস্ব মার্কেটিংটা করে ফেলে। তো MLM কোম্পানিতে আমি নিয়মিত কাজ করতাম। সেই দিনটার কথা ভোলার মতো না। আমি টিমের হয়ে আমি কোম্পানির নামটা উজ্জ্বল রাখছি। আ অমুক কোম্পানির ফার্টিলাইজার লিমিটেডের পার্শ্ববর্তী এলাকায় যাই। সেখানে কাজ শেষ করতে রাত হয়ে যায়। এর আগেও কয়েকদিন গভীর রাতে আমি বাড়ি এসেছি। যাই হোক রাত ১১টা ১১:৩০ এমন সময় আমি সিএনজি করে সেখান থেকে জামালপুর শহরে আসছিলাম। হালকা বৃষ্টির কারণে রাস্তা একেবারে মানবশূন্য। কোনো কাজ ছাড়া কেউ বাইরে নেই। আর যেহেতু রাত ১১টা ১১:৩০ বাজে সেই সময়টাতে বৃষ্টির মধ্যে খুব একটা মানুষ থাকার কথাও না। জামালপুর শহরে যখন আসলাম মোবাইলে দেখলাম সময় তখন রাত প্রায় ১:২০। যেখানে সিএনজি থেকে নামলাম সেখান থেকে আমাদের গ্রামের বাজারে যাওয়ার জন্য অটোরিকশা বা টেম্পুতে উঠতে হবে। স্ট্যান্ডে হেঁটে, হেঁটে গেলাম। কিছুই পেলাম না। অর্থাৎ কোনো কিছুই পেলাম না। সেখানে যাওয়ার মতো দাঁড়িয়ে আছি। কিছু একটা পাবো বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পরে একটা টেম্পো আসলো। আমি কোনো কিছু না বলতেই সেটা বলল যে, "মুক্তগাছা যাবে। ওইদিকে গেলে উঠতে পারেন।" অর্থাৎ ড্রাইভার বলল যে, "মুক্তগাছা যাবে, আপনি ওদিকে গেলে উঠতে পারেন।" আমি বললাম, "ঠিক আছে।" আমি আমার এলাকার ওই বাজারের কথা বললাম। আর গাড়ির পেছন দিকটায় আমি উঠে বসলাম। প্রবেশ করতেই আমি একটা গন্ধ পেলাম। কিন্তু কিছু বললাম না। আমি মোবাইল চাপতে লাগলাম। গন্ধটা আরো বেশি লাগছিল আমার কাছে। আর মনে হচ্ছিল কি এমন গাড়িতে উঠানো হয়েছিল যে এত গন্ধ? মোবাইলের লাইট দিয়ে আমি দেখলাম কিছু ছড়ানো ছিটানো হালকা ভেজা খড় ছাড়া আর কোনো কিছু চোখে পড়ছে না। আমি সহ্য করতে না পেরে বললাম, যে গন্ধটা কিসের?" চালক বলল যে ময়মনসিংহ হতে একটা লাশ নিয়ে আসছিল। ফাঁসিতে মরা গিয়েছিল। তাই কাটাছেঁড়া করা হয়েছিল অর্থাৎ ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়েছিল। এটা ওই লাশে যে মেডিসিন দেয়া হয়েছিল সেটারই গন্ধ। চালকের সাথে আরো একজন লোক ছিল। সে হাসছিল আর সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণ পরে আমি বাজারে আসলাম। নেমে চালকের কথা মতো ভাড়া দিলাম। বাড়িতে গিয়ে দরজার আওয়াজ দিতেই মা দরজা খুলে বলল যে, "এত রাত পর্যন্ত কিসের চাকরি?" আমি কিছু বললাম না। আসলে যারা চাকরি করেন তারা জানবেন যে চাকরির ক্ষেত্রে আ এরকম কোনো নিয়ম থাকে না। কাপড় ছেড়ে বাইরে বের হয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছি যে আর ওই লাশবাহী টেম্পুটার কথা ভাবছি। গোসল করব বলে আমি মন স্থির করলাম। আউড়ি বেড়া যাকে আমরা বাড়ির বাউন্ডারি বলে থাকি, সেই বাউন্ডারি তার ফাঁক দিয়ে পাশের একটু দূরের দোকানের একটা লাইট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে দোকানে গিয়ে একটা শ্যাম্পু নিয়ে আসি আর একটু ঘুরেও আসি। অর্থাৎ বাসায় যাওয়ার পরে তার বারবার করে মনে হচ্ছিল যে ওই ওই টেম্পুটার কথা যেখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলেন, বাজে গন্ধ পাচ্ছিলেন। এবং তখন সেই টেম্পুর চালক তাকে যেটা বলছিল যে একটা ফাঁসিতে মারা যাওয়া লাশ বহন করা হয়েছে যেটা ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। সে সময় কিছু মেডিসিন দেওয়া হয় যাতে লাশটা খুব দ্রুত পচে না যায়। তো সেই মেডিসিনের গন্ধটা সেই টেম্পুর ভেতরে থেকে গেছে। এবং সে যখন টেম্পুতে ছিল সে কিন্তু সেখানে কিছু খড়কুটো, হালকা ভেজা ছোপ এছাড়া আর কিছু দেখতে পায়নি। তো যাই হোক সেটা তার মাথা থেকে যাচ্ছিল না। বাড়িতে এসে গোসল করার জন্য মন স্থির করে সে বারান্দায় গিয়ে দেখল যে একটা দূরে দোকানে লাইট জ্বলছে। সেখান থেকে একটা শ্যাম্পু আনার জন্য আ সে চিন্তা করল। আর সাথে ভাবল যে একটু ঘুরেও আসা যাবে। যাই হোক দরজাটা বাহির থেকে সিটকিনি লাগিয়ে আমি রওনা দিলাম দোকানের দিকে। বৃষ্টি হওয়ার পরে আকাশটা চাঁদের আলোয় একেবারে অন্যরকম লাগছিল। বাড়ির সামনে রাস্তায় ওঠার পর নিচ দিক হয়ে মোবাইলটা দেখছি আর চাপছি। একটু হাঁটার পর হঠাৎ সামনে একটা খাট, যেটা মৃত ব্যক্তিকে কবর দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেই খাট।
অর্থাৎ তিনি রাস্তার মধ্যে হাঁটতে, হাঁটতে হঠাৎ করে সামনে একটা মোবাইল ফোন টিপতে, টিপতে হাঁটছিলেন। সামনে গিয়ে দেখলেন যে সেখানে একটা লাশের খাটিয়া। খাটে লাশ তুলে খাটের উপরে যে তাঁবু দিয়ে ঢেকে দেওয়া হয়, অর্থাৎ যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, ওটাও ঠিক একইভাবে ছিল। খুব ভালোভাবেই দেখে নিলাম। ভেতরে লাশ আছে বলেও আমার মনে হয়নি। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম যেটা মসজিদে থাকার কথা না, এটা এখানে কেন? আমি একটু ভয় পেলাম এবং সামনে এগোতে সাহস পাচ্ছিলাম না। তাই ভাবলাম একবার মসজিদে গিয়ে দেখে আসি যে মসজিদের ওখানকার খাটিয়াটা আছে কিনা। কেননা এটা আর আমাদের মসজিদেরটা যেন একই রকম লাগছিল আমার কাছে। তাই দেখতে গেলাম মসজিদে। ২ মিনিটের পথ গেলাম আর দেখলাম যে মসজিদের খাটিয়াটা মসজিদের ভেতরেই আছে। তাহলে ওইটা কোথা থেকে আসলো? ভয়ে আমার গা শিউরে উঠল। মসজিদের সামনে থেকে ওই খাটিয়াটা দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যদি ওইটা অস্বাভাবিক কিছু হয়ে থাকে তাহলে মসজিদের খাটিয়া দেখার পরও সেখানে ওটা দেখতে পাওয়ার কথা না। কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যে ওটা ওখানেই আছে। মনে সাহস নিয়ে আমি এগিয়ে গেলাম আর আমার বাড়ির সামনে গিয়ে আমি সেখানে দাঁড়ালাম। ভাবলাম দেখি কি হয়। অন্য কিছু হলে বেশিক্ষণ ওখানে দেখা যাবে না। চোখ দিয়ে চোখ ওইদিকে, কিন্তু মনটা আমার পালানোর রাস্তা খুঁজছিল। অর্থাৎ তিনি বাড়ির সামনে গিয়ে ওই খাটিয়ার দিকে তাকিয়ে রইলেন যে দেখি ওখানে কি হয়। কিন্তু তার মন আসলে মানছিল না। তার মন পালাবার রাস্তা খুঁজছিল। বেশি বুঝলে যা হয় আরকি। আমি বসে আছি আমার বাড়ির সামনে। খাটিয়াটা না হলেও ৩০০ গজ দূরে, আর বেশ দূরত্বে। একটু পরক্ষণেই দেখি যে খাটিয়াটা আমার সামনে, আর আমি চোখ মিলে এক মনে দেখছি। তখন বুঝলাম যে আমি খুব বড় বিপদে পড়ে গেছি। নাকে মুখে সেই টেম্পুতে যে গন্ধ উপলব্ধি হচ্ছিল, সেই গন্ধটাই আমি আবারও পাচ্ছি। আর বুঝতে বাকি রইল না যে আমার কাছে খাটিয়াটি আসেনি। আমি নিজেই খাটিয়ার পাশে এসে বসে গেছি। আমি আর সহ্য করতে পারলাম না। আমি একটা চিৎকার দিয়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়লাম। তারপর কি হয়েছে সেটা আমি জানি না। হুঁশ হওয়ার পর দেখি ঘর ভর্তি মানুষ, আর মোবাইলের সময় দেখলাম তখন সকাল ৯টা বাজে। কিন্তু রাতে কি হয়েছিল সেটার কোনো উত্তর আমার কাছে আজও নেই। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি বেশ অদ্ভুত একটি স্টোরি। স্টোরিটি আমাকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসাবে কর্মরত একজন সৈনিক। তার নাম হচ্ছে মাসুম। মাসুম ভাই স্টোরিটি আমাকে যখন দিয়েছেন এবং তিনি বলেছেন স্টোরিটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল ১৯৭০-এর দশকের শেষ দিকে। ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে। ওই গ্রামে অনেকগুলি খাল ছিল। তেমনই একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খালের চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত। যেমন আমাদের রাজবাড়ী জেলা চমচমের জন্য বিখ্যাত, টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত, তারপর কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন রাজশাহীর আম, এরকমভাবে লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল। এই সুপারি গাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে, স্থানীয় ভাষাটাকে মং বলে, আমরা যেটাকে টং বলি বা মাচা বলি, এমন একটি জায়গা মানে তৈরি করা হয়, একটা ছোট্ট ঘরের মতো। ওই ঘরের মধ্যে ২ জন ব্যক্তি থাকতেন। এর মধ্যে একজন, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম হচ্ছে রফিক। এই রফিক যখন রাত্রে পাহারা দিত, তার সাথে একজন লোক থাকতো। গভীর রাতে তিনি ওই সুপারি গাছের তোড় থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন এরকম শুনতে শুনতে ৭ দিনের দিন এটি কি, এটি উনি শনাক্ত করতে সক্ষম হন।
কারণ ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এন্টিটিটি তার সামনে এসে জ্বালায়। দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী, এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক উনি অবিবাহিত ছিলেন। এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যে পরী একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেহেতু গ্রাম অঞ্চল, এক কথা দু কথা খুব দ্রুত মানুষের কানাকানি হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায় যে রফিক একটি পরীকে বিয়ে করেছে। চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে, কিন্তু কেউ আসলে দেখতে পায় না। শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত, তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না। আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষিকাজ করত। কেউ কেউ দেখত যে রফিকের মা ধানের পাশে বসে আছে, মাথার উপর একটি ছাতি ধরা আছে, কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যেই কাপড়ে বিয়ে করেছিল আমাকে, এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না। কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল। তো তার মা বলে ঠিক আছে, চাইলে আমি দেব না। তো এইভাবেই দিন চলছিল। এর মধ্যে আমাদের যে মাসুম ভাই, যিনি আমাদেরকে স্টোরিটি দিয়েছেন, তার আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আত্মীয় ছিলেন, তো তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে রফিককে বলেন যে রফিক, তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই। তখন রফিক বলে হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, আপনি কথা বলেন। তখন তিনি বলেন যে বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না, আর মিষ্টিও তো খেলাম না। এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। এর মধ্যে 10-12 কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর ধপাস করে রেখে দেয়, কিন্তু কাউকে দেখা যায় না। তো মাসুম ভাইয়ের মানে যিনি চাচা, উনি খুব একটা বেশি অবাক হন নাই, কারণ জিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন। কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান। সেটি হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাইয়ের চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ। যদি করিস খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম ভাইয়ের চাচা ভয় পেয়েছিলেন তা নয়, ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন। মাসুম ভাইয়ের চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে, অন্তত এই উদ্দেশ্যে, আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়িতে ছিল না। সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে, মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে মা, আমার ওই ড্রেসটা একটু দেন তো। রফিকের মা প্রথমে বলে যে ড্রেস দিয়ে কি করবা? বলে না, আমার একটু কাজে লাগবে, আমাকে দিন। তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই। যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে, আর তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না, সে জিন সম্প্রদায়ের, সুতরাং এত ঘন ঘন চাচ্ছে, যদি না দেয় তাহলে যদি আবার সে রাগ করে। এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেন। যখনই ওই মেয়েটাকে ওই ড্রেস উনি দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বাড়ির চারিদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায়
এবং শুধু ওই বাড়ির সদস্যরাই দেখতে পারেন চারদিক থেকে ৬টি পরী উড়ে উড়ে নেমে আসছে এবং নেমে আসার পর এই মেয়েটি, যে পরী মেয়েটি, তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায়। রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে, হায় হায়, তুমি এটা কি করেছো, কেন এটা দিয়ে দিলা? তখন রফিকের মা বলে, আমি আসলে বুঝতে পারিনি, এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক কিছু ঘটনা বলে। সেটি হচ্ছে, কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরেতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী হয়, তো রফিকও এমনই সাহসী একজন মানুষ। উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল বেশ সেখানে গোসল করছে। তো রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। তো রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পায় যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া। তো রফিক, তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো, ওখানে 7 জন মেয়ে ছিল, এই মেয়েগুলো যখন দেখলো যে তাদের কাপড় নেই, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমাদের কাপড় নিল কে? তখন রফিক সাহস করে বের হয়ে আসে, বের হয়ে বলে যে আমি কাপড়গুলো নিয়েছি, আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব, আমার একটি শর্ত পূর্ণ করতে হবে। এদিকে মেয়েগুলো পুকুর থেকে উঠতে পারছিল না, তখন তাদের ভেজা কাপড় ছিল। বলে, কি শর্ত বলো? বলে, তোমাদের 7 জনের মধ্যে একজনকে বিয়েতে রাজি হতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। প্রথম 6 জন রাজি হয় না, কিন্তু ওদের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, সে রাজি হয়। আসলে এই 7 জন ছিল পরী, এই 7 জন ছিল আপন বোন। এর মধ্যে ছোট বোন রাজি হয়। তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয়, তারা একে একে কোণ নিয়ে আকাশে উড়ে যায়। সর্বশেষ এই ছোট বোনটি, সে যখন কাপড় নেয়, তখন রফিককে বলে, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে সে চলে যায়। এবং এর পরেই রফিক এবং আরেকজন ব্যক্তি, যিনি ওই সুপারি বাগান পাহারা দিত, তাদের সাথে, মানে তারা যখন ওই পাহারা দিত, তখন ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে আসত এবং ঝুমঝুম শব্দ করত। অদ্ভুত বিষয় হলো যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি, ওই সময়টাতে সে এমনভাবে ঘুমাতো যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না। এভাবে 7 দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয়, বিয়ে হয়। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে বা পরিবারের সদস্যরা জানে। রফিকের একজন আত্মীয়, তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছ। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে 7 জন পরী গোসল করছে, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত হয়নি এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করানো এটা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছো, এটি করা উচিত না। কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত না। তুমি কাজটি ভালো করোনি। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে, মানে রফিকের যেই পরী স্ত্রী, সে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরো দস্তুর উন্মাদ হয়ে যায়। গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রীর শোকে সে পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? কি মনে হয়, কি তার স্ত্রীর শোকে পাগল হয়েছে?
নাকি জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে তার এই পরিণতি হয়েছিল? গত বছরই গ্রীষ্মকালের রাতের কথা, আমি আর আমার সাথে ২ জন বন্ধু মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের এলাকার একটা ব্রিজের উপরে। আমরা কিন্তু প্রায়ই প্রত্যেক দিনই ওই ব্রিজে বসে আড্ডা দেই। তো ওই দিন আড্ডা দিতে দিতে রাত প্রায় ২টার মতো বাজে এমন সময় হয়ে গেছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমার আর আমার বন্ধুদের বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার মতো হবে। নদীর পাড় দিয়ে যেতে হতো। তো তখন আমার ওই ২ জন বন্ধু হঠাৎ করে বলল যে, "অনেক রাত হয়ে গেছে, চল আমরা বাড়িতে চলে যাই, কাল আবার একসাথে অনেকক্ষণ আড্ডা দেব।" আমি বললাম যে, ঠিক আছে, চল আমরা চলে যাই।" তারপর আমরা আড্ডা শেষ করে বাড়ির দিকে রওনা করলাম। আমি আমার বাড়ির দিকে আর তারা ২ জন তাদের বাড়ির দিকে। আরেকটা কথা বলে রাখি যে বাড়ি যেতে হলে নদীর পাড় ধরে যেতে হয়। আর নদীর পাড়টা হলো একটু জংলা টাইপের। সন্ধ্যার পর থেকে ওই পাড় দিয়ে তেমন কোনো লোকজন আর চলাচল করে না। যদিও বা খুব আ কম মানুষজন যাতায়াত করে। এরপর আমি যখন বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ করে আমি দেখলাম যে আমার সাথে একটা অদ্ভুত আকৃতির কুকুর হাঁটছে। কুকুরটা আকৃতিতে বেশ বড় মনে হলো আমার কাছে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে কুকুরটা ঘেউ, ঘেউ করে চিৎকার করতে শুরু করলো এবং এই চিৎকার শুনলেও আমার স্বাভাবিক কুকুরের চিৎকার মনে হচ্ছিল না। তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি গিয়ে কুকুরটাকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করি। কিন্তু সব চেষ্টা বিফল হয়ে যায়। আরেকটা কথা, অন্যদিন কিন্তু আমার সাথে তেমন কিছু হয়নি। তো পরে কুকুরটাকে দেখে আমার মনে খুব ভয় হতে শুরু করলো। পরে আমার চোখের পলক ফেলতে দেখি কুকুরটা আর নেই। এবার অবাক হলাম এবং এর সাথে খুশিও হলাম যে আ এরকম কিছু আমার সাথে এখন আর নেই। এরপরে অল্প একটু সামনে এগিয়েছি। আমি দেখলাম নদীর পাড়ে কেউ একজন বসে আছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। কারণ এত রাতে নদীর পাড়ে কে আসবে? আর হুট করে দেখলাম সে কান্না শুরু করলো এবং সে এমন কান্না জুড়ে দিল যেটা শুনে আমার কান বন্ধ হয়ে আসছিল। কান স্তব্ধ হয়ে গেলে যেমন একটা বনবন শব্দ হয়, আমি সেরকম একটা বনবন শব্দ শুনছিলাম। আমি এবার প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম যে এত রাতে এত জোরে কেউ কেন কান্না করতে যাবে? আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। আমার হাতে থাকা ফোনের লাইট জ্বালানোর জন্য আমি ফোনটা বের করতে যাচ্ছিলাম। এর মধ্যে দুর্ভাগ্যবশত আমার ফোনটা অফ হয়ে গেছে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম ফোনটা অন করার জন্য, কিন্তু আমার সব চেষ্টা বিফল হয়ে যায়। আমার ফোনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চার্জ ছিল, কিন্তু তারপরেও কেন বন্ধ হলো সেটাও আমি বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমি হাঁটতে, হাঁটতে লোকটার কাছাকাছি চলে আসি। তখন সেই লোকটা আমার দিকে এমনভাবে তাকালো, চোখ দিয়ে আমি দেখলাম যে আগুন জ্বলছে। আর মুখটা কুচকুচে কালো, পরনে সাদা কালো ধূসর টাইপের একটা কাপড়। লোকটা আমাকে দেখে আমার দিকে হেঁটে আসতে লাগলো। এটা দেখে আমি একটা চিৎকার দিলাম এবং এই চিৎকার দেওয়ার সাথে সাথে হুট করে লোকটা যেমনি দাঁড়িয়ে আছে ঠিক সেই অবস্থায় মাটির মধ্যে ডুবে গেল। এটা দেখার পরে আমি আরো জোরে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার সাথে আর কি হয়েছে আমার কিছু মনে নেই। পরদিন আমি দেখি বাড়ির লোকজন আমাকে ঘিরে বসে আছে। আমাদের এলাকার মসজিদের হুজুর সহ আরো অনেকজন বলছে যে আমাকে নাকি তারা নদী থেকে তুলে এনেছে একেবারে বেহুশ অবস্থায়। পরে আমি সবাইকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা শেয়ার করি। তখন একজন মুরুব্বি আমার কথা শুনে বলেন যে উনিও এমন কিছু একটা দেখেছেন, তবে তার কোনো সমস্যা হয়নি। কারণ একটা লম্বা বয়সে তিনি এরকম অনেক কিছুই দেখেছেন, এগুলো আর ভয় পান না। তবে আমি প্রচন্ড রকম ভয় পেয়েছিলাম এবং এখনো আমার ওই দৃশ্য মনে হলে গায়ে কাঁপুনি উঠে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এটি আমাদের এলাকার একজন ভ্যান চালকের মুখ থেকে শোনা ঘটনা।
ঘটনাটি মানে মিথ্যা হওয়ার নয়, কারণ যেই লোকটি আমাকে ঘটনাটি বলেছে সেই লোকটি মিথ্যা কথা বলার মানুষ একদমই ছিলেন না। বরং এই ঘটনাটার পর তিনি কয়েক মাস রাত্রের বেলাতে নাকি বাড়ি থেকেই বের হননি। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে আমি ঘটনাটা শেয়ার করছি আপনার সঙ্গে। আর আমি ঘটনাটা ঠিক আমি যেই ভ্যান চালকের কাছ থেকে শুনেছিলাম তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার নাম শহীদুল ইসলাম। আমি পেশায় একজন ভ্যান চালক। দিনে বাজারের মালপত্র উবাই এবং রাতে কখনো কখনো যাত্রী নিয়ে যেতাম। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে ভ্রমণ করতে হতো। বিভিন্ন জায়গায় গিয়ে মালপত্র পৌঁছে দেওয়াই ছিল আমার প্রধানত কাজ। আজকে যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আজকে থেকে প্রায় 9 বছর আগের। সময়টা বর্ষার শেষ অবস্থায়। সেদিন রাতে আমার একটা আর্জেন্ট কাজ ছিল। সেই কাজটা শেষ করে রাত প্রায় 1টা বাজে আমি বাজারের একটা চায়ের দোকানে বসেছিলাম। ঠিক তখনই 3 জন লোক দৌড়ে হাঁপাতে আমার কাছে এসে বলল, ভাই, একটা লাশ কবরস্থানে নিয়ে যেতে হবে। গ্রামের কোনো গাড়ি রাজি হচ্ছে না। আপনি যদি আমাদের দিকে একটু দয়া করে লাশটা একটু নিয়ে যেতেন, আমাদের খুব উপকার হতো। আমি প্রথমে একদমই না করেছিলাম, কারণ আমি জানি রাত্রের বেলাতে আসলে এরকম লাশ নিয়ে যাওয়া বা লাশের কাহিনী 3 জন একত্রিত মানুষকে নিয়ে যাওয়া, এটা একটা ডাকাতির কৌশল ছিল। আবার মাঝে মাঝে অনেকেই এইরকমভাবে লোভের পরে মানে ক্ষয়ক্ষতি হয়েছিল অনেকেরই, এরকম গ্রামে অনেক প্রচলিত ছিল। কিন্তু তারা বলল, অনেক দূরে আত্মীয় মারা গেছে, রাতেই দাফন করতে হবে, দয়া করে আমাদেরকে সাহায্য করুন এবং আপনি যা ভাড়া চাইবেন আমরা তা দেওয়াই রাজি আছি। তো মানে তাদের আকুতি মিনতি এবং ভাড়া বাড়িয়ে দেওয়ার প্রস্তাব পেয়ে আমার বেশ খানিকটা লোভ হয় এবং আমি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। এরপর তারা 3 জন একটা সাদা কাপড়ে মোড়া লাশ আমার ভ্যানের পিছে উঠিয়ে দিল। লাশের 2 পাশে 2 জন আত্মীয় বসে রইল। আমি সামনে বসে ভ্যান চালাতে শুরু করলাম। কোনো সারা শব্দ নেই। আমিও বুঝতে পারছি যে তাদের মনটা অনেক খারাপ, এজন্য কথা হয়তো বলতে পারছে না, বা আমিও তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতেছিলাম না। শুধু তারা আমাকে বলেছিল যে কিছুটা সামনে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানেই যেতে হবে। এরপর আমি কয়েক কিলোমিটার কোনো সমস্যা ছাড়াই ভ্যান গাড়ি চালিয়ে যেতে শুরু করলাম। কিন্তু যখনই আমাদের গ্রামটা শেষ হয়ে একটা পুরনো হাইওয়ে ফাঁকা রাস্তা ধরলাম, ঠিক তখনই অদ্ভুত রকমের একটা বিষয় আমি খেয়াল করলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই হাইওয়ে রাস্তাটা একটা ক্লিন, একটা পরিষ্কার, একটা ভালো রাস্তায় উঠে আমার ভ্যানটা একটু ফ্রি হওয়ার কথা, ভ্যানটাকে একটু ভারী কম লাগার কথা, কারণ রাস্তাটা ভালো ছিল। কিন্তু তখন আমার ভ্যানটা কেমন যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেছে। মনে হচ্ছিল পিছনে 3 জন নয়, অনেক মানুষ হয়তো বসে আছে, এরকমটা আমার কাছে লাগতেছিল। আমি মানে ভাবতেছিলাম যে মানে রাস্তাটা মনে হয় কাদো রাস্তার মধ্যে আমি উঠে গেছি, কিন্তু আমি ভালো করে দেখলাম যে না, আমি একটা পাকা রাস্তায় উঠেছি এবং রাস্তাটা অনেক ভালো। কিন্তু আমার কাছে এত ভারী লাগতেছে কেন, নিজের কাছে নিজে প্রশ্ন করলাম। তার কিছুক্ষণ পর নিজেকেই আবার উত্তর দিলাম, হয়তো অনেকক্ষণ ধরে ভ্যান চালার কারণে আমার পাগুলো একটু অলস হয়ে যাচ্ছে, এজন্যই আমার কাছে ভারী ভারী লাগছে। হঠাৎ মানে এই চিন্তাগুলো করতে করতে হঠাৎ করে আমার পিছন থেকে খুব নিচু গলায় কেউ যেন আমাকে বলল, একটু আস্তে চালান। আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, কিরে, ভ্যান গাড়ি তো অনেক আস্তেই চালাচ্ছি, তারপরে আবার আস্তে চালাতে বলছে। আচ্ছা, উনি বেশ খানিকটা একটু মানে আমি আর কি বেশ খানিকটা অবাক হয়ে গিয়ে একটু গতি কমিয়ে দিলাম। কিন্তু তার কয়েক সেকেন্ড পর আবার সেই একই গলায় একটা শব্দ আমার কানে ভেসে আসলো। শব্দটা ঠিক এরকম, ও এখন ঘুমিয়ে আছে। কথাটা শুনে আমার শরীরটা একদমই ঠান্ডা হয়ে গেল।
এমন একটা গলা, যে গলাটা একদমই মানুষের মতো গলা ছিল না। একদম গভীর, ভাঙ্গা, ভাঙ্গা একটা গলা। মনে হচ্ছিল অনেক দূর থেকে কোনো কিছু ভেসে আসতেছে, শব্দটা ভেসে আসতেছে। তখন আমার বেশ খানিকটা অস্বস্তি লাগলো। কিন্তু আমার মনে হচ্ছিল যে আত্মীয়স্বজন হয়তো অনেকক্ষণ থেকে কান্নাকাটি করার পর হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না, হয়তো এরকম কথা বলছে। তো আমি কিছু বুঝলাম না। আমি আমার ভ্যান চালাতেই শুরু করলাম। যাচ্ছি, তো যাচ্ছি। মানে আমি যে তাদেরকে জিজ্ঞাসা করব যে, "ভাই কোথায় যাবেন? কোন দিকে যাব?" মানে কোন দিকে যাব এটা শুধু জিজ্ঞেস করছি। আসলে এটা জিজ্ঞাসা করা লাগতেছিল না। ওরা বলতেছিল এদিকে ওদিকে। কিন্তু আমি আসলে তাদেরকে এইটা জিজ্ঞাসা করতে পারতেছিলাম না যে আসলে আপনারা কোথায় যাবেন? কতদূর যাব আরো? কারণ তারা তো এমনিতেই মৃত্যুর শোকে শোকাহত। তো যাই হোক, আমি আমার মতো চলছি। আরও কিছু দূর যেতেই সামনের রাস্তার উপর মানে এমনভাবে ঘন কুয়াশা পড়ে আছে, মনে হচ্ছে যে আর তার পিছনে কিছুই নেই। এমন কুয়াশা, আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম যে এত মানে ঘন কুয়াশা কিভাবে যাব? যাই হোক, আমি ভাবলাম যে পিছনে তো আমার ২ জন মানুষ আছে। তো একটু সাহস নিয়ে সামনে এগোতে গেলাম এবং মানে কিছু দূর যাওয়ার পর এরকম কুয়াশাতে আমার মনে হচ্ছে যে আমি সামনে আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। মাত্র ৪-৫ হাত দূর, তারপরেও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই ভ্যানের ডান পাশের চাকা যেন নিজের থেকেই রাস্তা ছেড়ে পুকুরের দিকে ঘুরতে শুরু করলো। মানে মানে ভ্যানের যে ডান পাশটা আছে সেই ডান পাশটা পুকুর দিকে, পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের দিকে চলে যাচ্ছে। আমি প্রাণপণে হ্যান্ডেল টেনে সোজা করলাম। মানে একদম কোনোভাবে ভ্যানটাকে কন্ট্রোল করলাম। হঠাৎ পিছন থেকে একজন বলল, "ভাই একটু থামান।" আমি একদম কথার সাথে সাথেই ভ্যানটা থামালাম। এরপর আমার ভ্যানে যে ২ জন লোক ছিল সেই ২ জন আত্মীয় নেমে বলল, "আমরা সামনে থেকে মানুষ ডেকে আনছি। আপনি ওই যে সামনে কবরস্থানটা দেখছেন, আমি স্পষ্ট দেখতে পারতেছি না, বাট আমার মনে হচ্ছে যে হ্যাঁ, সামনে একটা কবরস্থান আছে। তো আ আ আপনি ওই কবরস্থানটার মধ্যে একটু দাঁড়ান, আমরা আমাদের আত্মীয় কয়েকজন আছে তাদেরকে ডেকে নিয়ে আসি।" এই বলেই তারা মানে আমি যেদিকে আসতেছি তার বিপরীত পাশে তারা হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতেই তারা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমি বুঝলাম যে হয়তো শীতের মধ্যে, কুয়াশার মধ্যে তাদেরকে দেখা যাচ্ছে না বা তাদেরকে দেখার মতো আমার সম্ভবও হচ্ছে না আর কি। তো আমি ভ্যানের মধ্যে একাই বসে রইলাম। পিছনে কাঁপনে মোড়া একটা লাশ, চারদিকে নিস্তবতা। এমন একটা মানে ভয়ানক অবস্থা যে আমি কোনো কথা বলতে পারছি না। তারপরেও আসলে আমি মনকে বুঝাচ্ছি যে আসলে এখানে একটা মানুষ মারা গেছে। আমার আসলে উদ্ভট রকমের প্রশ্ন করলে হবে না। আমাকে আসলে একটু সাহসী হতে হবে। যাই হোক, ৫ মিনিট গেল, ১০ মিনিট গেল, ১৫ মিনিট পর্যন্ত আমি সেখানে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত কেউ ফিরে এলো না। আমি বেশ খানিকটা বিরক্ত হয়ে পিছনের দিকে তাকালাম, আশেপাশের দিকে তাকালাম। দেখলাম যে না, সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমার যে গাড়িতে ভ্যানের যে লাশটা ছিল সেই লাশটার দিকেও তাকিয়ে থাকলাম। দেখলাম যে না, লাশটা ঠিক আগের মতোই পড়ে আছে। ঠিক তখনই আমি দেখলাম কাফনটা, ওই যে লাশটা যে ছিল সেই লাশটার উপরের কাপড়টা খুব আস্তে আস্তে ফুলে উঠতেছে। মানে মনে হচ্ছে যে কোনো রুটি ভাজা হচ্ছে, রুটি ভাজলে যেরকম রুটিটা আস্তে আস্তে ফুলে ওঠে, ঠিক লাশটা এরকম ফুলে উঠতেছে। যেন মনে হচ্ছে যে ভিতর থেকে কোনো একটা মানুষ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ফেলতেছে, এরকম টাইপের। আমি দেখেই অবাক হয়ে গেলাম এবং আমার চোখ কচকালাম একটু। কচকে আবার তাকালাম, দেখলাম যে না, সবকিছু স্বাভাবিক আছে। একদম লাশটা যেরকম জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল ঠিক সেরকম ভাবেই পড়ে আছে। নিজেকে বোঝালাম হয়তো ভয়ের কারণে ভুলভাল দেখতেছি। আমার মানে খুব বেশি ভয় হচ্ছে, এজন্যই হয়তো আমি ভুলভাল কিছু একটা দেখে ফেলেছি। ঠিক সেই মুহূর্তেই আমার ভ্যানের পিছনের স্প্রিংয়ের একদম নিচে আ কিছু একটা নড়াচড়া করে উঠল। যেন মনে হচ্ছে যে মানে ভ্যানটার উপরে কেউ একজন বসে পড়ল। আমি একটু এপাশ-ওপাশ ঘুরে তাকালাম আর এমন কিছু একটা দেখলাম
যেটা দেখে আমার বুকের রক্ত একদম জমে গেল। আমি দেখলাম সেই যে লাশটা সেখানে বসেছিল, সেই লাশটার যে মাতা ছিল, সেই মাতার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। কালো পাঞ্জাবি, সাদা দাড়ি, মাথা নিচু করে একদম আনমনে কি যেন আস্তে আস্তে বিড়বিড় করছে। আমার দিকে একদমই তাকাচ্ছে না, উনি নিজের মতো করে মাথা নিচু করে কি যেন বলছে, আর শুধু আলতো করে ওই যে কাফনের কাপড়টার উপরে হাত বুলিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারলাম না যে আসলে ইনি আবার কে, এনাকে তো ওঠার সময় দেখি নাই। তখন মনে মনে ভাবলাম যে হয়তো এই যে আত্মীয় স্বজন ডাকার কথা বলে ওরা গেছে, হয়তো মানে রুগীর এটা কোনো আত্মীয় হতে পারে। আমি ভয়ে একদমই কোনো কথা বলতে পারতেছিলাম না। তখন হঠাৎ করে খুবই শান্ত গলায় ওই লোকটা বললেন, অনেক কষ্ট হয়েছে ওর। আমি এবার খুবই অবাক হলাম এবং মনের মধ্যে অনেকগুলো সাহস একত্রিত জমা করে তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কে? লোকটা আমার কথায় কোনো উত্তর দিল না, শুধু বললেন, আজ আজ শেষবারের মতো সঙ্গে যাচ্ছি। এই কথাটা বলেই তিনি ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকালেন। আর তখনই আমি দেখলাম তার চোখ দুটো সম্পূর্ণ রকমের কালো, যেমন তার পাঞ্জাবির রং কালো, ঠিক চোখ দুটোও যেন একাশি রঙের কালো, কোনো সাদা অংশ নেই। মুখে অস্বাভাবিক রকমের হাসি, দাঁত দুটো যেন রাক্ষসের মতো বেরিয়ে আসতেছে মুখের ভেতর থেকে। আমি ঠিক তখন এই চিৎকার করে ভ্যান থেকে এক লাফ দিয়ে মাটিতে নামলাম। মাটিতে ঠিক নামতে পারিনি, হুড়বুড় করে আমি পাশের জমিতে পড়ে যাই। কিন্তু অবাক হয়ে দেখলাম ভ্যানটা নিজের থেকেই এবার চলতে শুরু করেছে। ভ্যানটা মানে কেমন যেন ধীরে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার ভ্যানটাকে মানে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু আটকাতে পারছি না। দেখছি যে ভ্যানটা আমাকে রেখে অনেক দূর চলে যাচ্ছে। ঠিক তখনই আমি দৌড়ে পিছনে গেলাম। ঠিক আমি যতই দৌড়ে যাচ্ছি ভ্যানটা ঠিক ততই দূরত্বে এগিয়ে যাচ্ছে। আমার ঠিক মনে হচ্ছিল আমার ভ্যানটাকে কেউ যেন নিয়ে যাচ্ছে, এবং আমি প্রাণপণে দৌড় দিতে শুরু করলাম। এবং কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার ভ্যানটা হঠাৎ করেই রাস্তার মাঝখানে থেমে গেল। তারপর নিজের থেকেই পিছনের লোহার যে একটা আমার দরজা ছিল, সেই দরজাটা খুলে গেল। আমি দূর থেকে শুধু ফ্যাল করে তাকিয়েই দেখলাম কাফনের মোড়া লাশটা ধীরে ধীরে উঠে বসে আছে। তারপর পাশে থাকা বৃদ্ধর লোকটার দিকে ঘুরিয়ে কিছু যেন বলছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু দেখলাম বৃদ্ধ মাথা নাড়ালেন এবং তারপর মুহূর্তেই দুজনে একসঙ্গে ভ্যান থেকে নেমে রাস্তার পাশের একটা পরিত্যক্ত কবরের দিকে হাঁটতে শুরু করলেন। একজন সাদা কাপড়ে মোড়া লাশ আর অপরজন কালো কুচকুচে রঙের সাদা পাঞ্জাবি পরা একটা লোক। আমি এটা দেখে আর মনের ভিতর কোনো সাহস জোগাতে না পেরে সেখান থেকে দৌড়ে পালাতে গিয়েও একদমই থেমে গেলাম। মনে হচ্ছে আমার শরীরটা আর একদমই চলছে না, কারণ আমি একটু আগাতেই মানে দেখতে পারলাম যে পিছন থেকে কেউ আমার দিকে এগিয়ে আসছে এবং স্পষ্টভাবে আমাকে বলছে, শহীদুল, এই শহীদুল, আমাকে ডাকছে। আমি একদমই কোনো কিছু মানে মাথায় চিন্তা করতে পারতেছিলাম না, কোনো পিছনে ঘুরে তাকাইনি, কিন্তু আমি বুঝতে পারলাম সে আমার নাম ধরে খুব জোরে জোরে ডাকছে। সে আমাকে কোনোদিন দেখেনি, কিন্তু কিভাবে আমার নাম জানলো? আমি প্রাণপণে যখন দৌড় দিতে শুরু করলাম, চারপাশটা অন্ধকার কুয়াশায় ঢাকা, আমি কোনো কিছুই চিনতে পারছি না ঠিকঠাক মতো। প্রাণপণে দৌড়াতেই আছি, দৌড়াতে দৌড়াতে কাছেই একটা মসজিদে গিয়ে আমি ধপ করে পড়ে যাই। আর কিছুই মনে নেই। আমার যখন চোখ খুলল, আমি দেখলাম ফজরের নামাজ পড়তে আসা মানুষ আমাকে অচেতন অবস্থায় নাকি উদ্ধার করেছে। সবাই আমাকে নিয়ে অনেক
মানে কথা বলাবলি করছে, অনেক কিছুই বলছে। আমি মানে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখলাম। তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো, "তোমার কি হয়েছে? তুমি হঠাৎ এখানে পড়েছিলে অজ্ঞান অবস্থায়?" তখন আমি গত রাত্রের ঘটনা সবাইকে খুলে বলি। সবাই খুব তাড়াহুড়ো করে সেই রাস্তার মাঝখানে যায় এবং তখন রাস্তার মাঝখানে আমার ভ্যানটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে ছিল। আর আশ্চর্যজনক বিষয় হলো যে ওই যে আমার ভ্যানের মধ্যে লাশটা যে ছিল, সেই লাশটা এখনো আগের মতোই শুয়ে আছে। কিন্তু আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ওই যে লাশটার সঙ্গে দুজন আত্মীয় এসেছিল, তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। আমি এত বেশি অবাক হলাম যে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি বুঝতেই পারিনি। পরে মৃত্যু ব্যক্তির মানে যখন আসল মানে মৃত্যু ব্যক্তির পাওয়া যায় আরকি, পরিচয় পাওয়া যায়। মৃত্যু ব্যক্তির বাড়িতে গিয়ে জানতে পারলাম লাশের সঙ্গে আসার কথা ছিল ৩ জন আত্মীয়ের। কিন্তু শেষ মুহূর্তে তারা কেউই আসতে পারেনি। কারণ রাত ১২টার আগেই তারা অন্য গ্রামে আটকা পড়েছিল। তাহলে আমার প্রশ্ন এসে যে আমার ভ্যানে ওই ২ জন লোক কে ছিল? কারা ছিল তারা? আমাকে কি তাহলে শুধুমাত্র লাশটাই দেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আমি আজও পাইনি। তবে সেই ঘটনার পর একটা নিয়ম আমি করে ফেলেছি। সেটা হচ্ছে, গভীর রাতে যদি কেউ লাশ নিয়ে যেতে বলে, আমি কখনোই পিছনের সিটে বসা মানুষের মুখের কথা শুনিনি এবং তাদের মুখে কখনো দেখিওনি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে, আমি সেই দিনের পর থেকে প্রায় অনেক দিন রাতের বেলা ভ্যান একদমই চালাইনি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটা আসলে আমি সেই ভ্যান চালকের মতো করেই বলার চেষ্টা করেছি। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো এখন যার এই ঘটনা শেয়ার করব তিনি এই জগতের কেউ না, এই জগতের সাধারণ জগতের কেউ না। তাকে খুঁজে পাওয়া গেছে অন্তত ৫ জনের ভাইয়ের মাধ্যমে। তো আপনারা জানেন যে আমি দেশে আছি। এই দেশে আর বহু মানুষ আমাদের এপিসোড শোনেন। তার মধ্যে একজন পাগল একটা ফ্যান আমরা যে পেয়ে যাব সেটা আমি কখনো ভাবিনি। তিনি তার পাগলামির লেভেল এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, তা শেষ পর্যন্ত একটা মার্ডার কেস পর্যন্ত ছাড়িয়েছে। আসলে তিনি মার্ডার করে বসেননি, তিনি একটা ঘটনা কালেক্ট গেছেন একটা মার্ডার কেসের আসামির কাছ থেকে এবং তিনি নিয়ে এসছেনও। এবং আপনারা জানেন যে ইংল্যান্ড ল এবং ওকালতির জন্য বিখ্যাত। সো এই দেশ থেকে গ্রাজুয়েট করা বা এই বার এট ল করার লোকজনের অভাব নেই। তো এর মধ্যে একজন আছেন শাহেদ ভাই, যিনি আমাদের ভৌতিকতার লিসনার। তিনি আমেরিকায় গিয়েছিলেন একটা কনফারেন্সে। এই লোক বাংলা পড়তে পারে না, তবে ঠিক মানে বোঝেন সব, বলতে পারেন এবং সবকিছুই বোঝেন। তো বার্মিংহামের এই বাসিন্দা শাহেদ ভাই একবার একটা কাজে আমেরিকায় গিয়েছিলেন এবং এক লোকের সাথে কথা বলা অবস্থায় তিনি আরেক উকিলের মাধ্যমে জানতে পারেন একজন মার্ডার কেসের আসামির কথা। তো তার সাথে কথা বলা হয়েছে, তিনি একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছেন এবং মেন্টাল হেলথ রিহ্যাব সেন্টারে তার সাথে দেখা করার জন্য তিনি তার ভেন্যু থেকে বহু দূরে দেখা করতে যান। তো আপনারা সবাই চিন্তা করতে পারেন পাগলের সাথে আবার কিসের কথা। তো যাই হোক, এই পাগলের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। এই পাগলটা সেদিন সকালে বাসা থেকে খাওয়া দাওয়া না করেই বের হয়ে যায়। বহুদিন যাবৎ ঘুমের মধ্যে তিনি এদিক সেদিক বের হয়ে যেতেন, কানের মধ্যে হুটহাট হাত দিয়ে ফেলতেন। তার আশেপাশের লোকজন বলেছে তিনি নাকি মনে করতেন তার চারিপাশে মানুষ তাকে বকাবকি করছে, তাকে মারধর করছে এবং তা কিছুক্ষণের মধ্যে আবার ঠিক হয়ে যেত। তিনি মাঝে মধ্যে দেখা যেত কেউ কথা বলছে, হঠাৎ করে হাত গুটিয়ে ফেলছে, মাথা নিচু করে ফেলছে। কেউ তাকে মানে কেউ যদি কেউ কাউকে মারতে যায়, যেরকম মানে অ্যাটিটিউড হয় যে যাকে মারবে, তো সেই ওই রিফ্লেক্সটা তার কিছুক্ষণ পর চলে আসতো। তো সাইকিয়াট্রিস্টের কাছে গেছে বহুবার, কিন্তু সেই ঘুমে থাকলেও আর কাজে থাকলে তিনি জিনিসগুলা ভুলে যেতে মানে ভুলে যেতেন, সেই আচরণটা করতেন না। তো তার একটা বিজনেস ছিল, বার্গারের বিজনেস ছিল। তিনি ভ্যানে করে বার্গার বিক্রি করতেন এবং ভালো কোয়ালিটির সেই বার্গারটা বেশ জনপ্রিয় সেখানকার। তো সেদিন তিনি বাসায় ফেরত আসেন রাত 11টায়। ফেরত আসার পর তার স্ত্রীর সাথে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, কারণ তার স্ত্রী আরেকজনের সাথে রিলেশনে মত্ত ছিল। তিনি সবই জানতেন কিন্তু কোনো অ্যাকশনে যাননি। সেদিন তিনি রাতে গোসল করে বেরোতে বেরোতে রাত 12টা বেজে যায়। তার স্ত্রী তখন বিছানায় শুয়ে পড়েছেন।
তিনি দেখছেন বাসার নিচে, মানে তিনি দেখে গেছেন যে তার স্ত্রী শুয়ে আছে। তিনি বাসার নিচে যান, তত্ত্বাবধায়ক বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো নিচে খাওয়া দাওয়া সারেন এবং টিভি ছেড়ে বসেন। তার স্ত্রী তার সামনে হঠাৎ করে আসে। উপর থেকে নিচে নামলে শব্দ পাওয়া যেত, কিন্তু কোনো শব্দ নাই। এসে অকথ্য ভাষায় তাকে গালাগালি করতে থাকে। তিনি খেয়াল করেন তার স্ত্রী তার পাশে নেই, তবে কোথার থেকে এই শব্দ এসলো? তার স্ত্রীকে তিনি দেখলেন মাত্র। তিনি হঠাৎ করে পেছনে ঘাড় ঘুরেতেই দেখেন যে জানালার পাশের ড্রয়িং রুমের পর্দার অন্তরালে কেউ একজন তার দিকে তাকিয়ে হাসছে। তিনি চিন্তা না করে পর্দা সরান, কিন্তু কাউকে খুঁজে পান না। তিনি চিন্তা করছিলেন, এবং এটা তার চিন্তার মধ্যে ছিল, তার বয়ফ্রেন্ড মনে হয় সবসময় তিনি না থাকলে আসেন। এটা সে অনেকদিন যাবৎ চিন্তা করছিলেন, এবং তার কাছে মনে হচ্ছিল এখন যে অবয়বটা বা এখন যে এন্টিটিটা তিনি দেখতে পাচ্ছিলেন পর্দার আড়ালে বসে, সেটা সেই মেয়েটার, তার ওয়াইফের বয়ফ্রেন্ড হতে পারে। তার মাথা কেমন জানি খারাপ হতে থাকে। তিনি শব্দ শুনতে থাকেন, গো টু ইউর রুম, তুমি তোমার রুমে যাও এবং তুমি তোমার কাজ শেষ করো। তিনি রুমে যান এবং তার স্ত্রীকে, এবং তার কার্টের ভ্যানের মধ্যে অনেক চাপাতি থাকে, তো সেই একটা চাপাতি তিনি ভ্যান থেকে নিয়ে আসেন। সেটা ভ্যানটা তার বাসার সামনেই ছিল। ভ্যান থেকে নিয়ে আসেন, তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় জবাই করেন। জবাই করা অবস্থায় তার স্ত্রীর দেহ তিনি পর্দার আড়ালে দেখতে পাচ্ছিলেন। জবাই করা অবস্থায় তিনি তার জানালার মধ্যে, তাদের ওই রুমের মধ্যে জানালার মধ্যে চোখ যায়, দেখে যে তার স্ত্রী জানালার পর্দার ফাঁকে তার দিকে তাকিয়ে আছে। তিনি কোনো হিতাহিত জ্ঞান ধরে রাখতে পারেননি, এতটাই রাগ হয়ে যান যে সেখান থেকে কাটতে কাটতে তিনি টোটাল 12 টুকরা করে ফেলেন। মাথাটা আলাদা করেন এবং সেই পর্দার আড়ালে যেই তার স্ত্রীকে দেখতে পাচ্ছিলেন, সেখানে রাগের মাথায় তার এই ঘুমন্ত স্ত্রীর মাথাটাই ছুঁড়ে মারেন। মর্মান্তিক এই ঘটনার পর তিনি সেই রুমের মধ্যেই ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পর তার একবার ঘুম ভেঙেছিল, এবং তিনি নাকি তার শরীরের উপরেই তার স্ত্রীর মাথা অনুভব করেন, অথচ সে ঘুমানোর সময় এরকম ছিল না অবস্থা। রক্তাক্ত তিনি, রক্তাক্ত তার চারিপাশ। এই অবস্থায় তিনি রাতের বেলা ঘুমিয়ে যান। পরের দিন নিজেই পুলিশকে ডেকে তিনি জানিয়ে দেন তিনি তার স্ত্রীকে খুন করেছেন। পরে জানা যায় তিনি পাগল এবং তার ব্রেইনের ডিফেক্ট আছে। তার পরিবারের সবাই তাকে আগেই দূরে সরিয়ে রেখেছেন, এবং তার পরিবাররা তার সাথে কেউ তার যোগাযোগ নেই। তিনি যে এলাকায় থাকতেন সেই এলাকায় এমনিতেই খুন রাহাজানিতে ভরা। সাদা মানুষরা ওই এলাকায় তেমন একটা ভিড়ে না ভিড়লেও দেখা যায় যে ছিনতাইকারীর শিকার হয়ে গেছেন। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এরকম পাগলের ঘটনাও ঘটেছে সে দেশে। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু তার সাথে আমি আরো একটা ঘটনা জুড়ে দিতে চাই। এইটা হচ্ছে একদিনের একটা ঘটনা। আসলে এই ঘটনার সাথে আমি জুড়ে দিতে চাচ্ছি কারণ আমার সাথে রেফাত ভাইয়ের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল বেশ কিছুদিন, এবং যখন আমরা কন্ট্যাক্টে এসেছি তিনি আমাদের সম্পূর্ণ ঘটনা না পাঠিয়ে একটা ঘটনা পাঠিয়েছেন, যেখানে তিনি আমাদেরকে বলেছেন যে এইটা একটা ছোট ঘটনা। আসলে সেই ছোট ঘটনায় হয়তো কোনোভাবে তিনি অপছন্দের শিকার হয়েছেন বা কিছু একটা তিনি বলেছেন যে দেখেন আমরা সবসময় এরকম অবস্থায় যাই, মাঝে মধ্যে এরকম অবস্থা তো আমাদের যেতে হয়। তো চলে আসছে রেফাত ভাইয়ের ঘটনায়। তো সেদিন গভীর রাত জঙ্গলে একা একা রেফাত ভাই। আপনাদের চিন্তা হতে পারে যে হ্যাঁ, এই লোকটা মাঝে মধ্যে ব্রিজের উপর হাঁটে, এই লোকটা মাঝে মধ্যে একা একা মসজিদ থেকে নামাজ করে বের হওয়ার পর ফজরের পর হাঁটে। এই লোকটার হাঁটার অভ্যাস আছে এবং এই লোকটা প্রচুর হাঁটতো, যার কারণে তিনি আজ হুইল চেয়ারে। যাই হোক, সেদিন রাতে গভীর জঙ্গলে একা একা হাঁটছেন তিনি। গতকাল তার মাকে তিনি দেখেছেন এবং তার ভালো লাগছিল না। এটা আপনারা সবাই জানেন যে তার মাকে তিনি দেখলে পরের দিন তার ভালো কাটে না, এবং তার মা তাকে যেসব জিনিসগুলো দেখায় সেসব জিনিসগুলো তার বেশ অশনি সংকেত হিসাবে কাজ করে। তো আজকে জঙ্গলে একা একা হাঁটার একটা রহস্য আছে, এবং এই রহস্যটা হচ্ছেন যে ওনার 7 জন ওস্তাদের মধ্যে একজন ওস্তাদ 2005 সালে মারা যান, এবং যেই ওস্তাদ মারা যান সেই ওস্তাদ হচ্ছে তার কাছে তার সবচেয়ে কাছের ওস্তাদ, এবং যিনি সবসময় তার ডাকার অন্য ওস্তাদরা আসার আগে তিনি এসে পড়তেন। তো অনেকবার অনেক উনি মারা যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয় যে তাদের ওই দুনিয়াতে তিনি যেতে চান কিনা। একবার তিনি হ্যাঁ বলেছেন, এবং তাকে বলা হয়েছিল আপনি এই জায়গায় পর্যন্ত যাবেন যাতে আপনাকে নিয়ে যাওয়া হতে পারে। তো তিনি জঙ্গলে হেঁটে হেঁটে পরে সিদ্ধান্ত নেন তিনি সেখানে যাবেন না, কারণ এর আগেও তিনি একবার ঝলক দেখার চেষ্টা করেছেন সেই এলাকাটা সম্পূর্ণ সাদা একটা এলাকা, এবং তিনি যখন হাঁটছিলেন তার কাছে মনে হচ্ছিল সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন এবং বালুর উপর দিয়ে হাঁটছেন।
এটা বালু না পাথর তিনি প্রপারলি মনে করতে পারেন না। তো তিনি জঙ্গলের ভিতরে আছেন এবং পরবর্তী সময় তাকে জানানো হয় যে তাকে এক ঝলক দেখানো হবে, কিন্তু এটা দেখানো হবে তার সামনে কেউ আসবে না। তো তিনি দেখেন একটা লাশ পড়ে আছে এবং সেই লাশের পাশে অনেক অনেক অবয়ব। সবাই কেমন জানি কেমন কালারের একটা পোশাক পরা, কালো না সাদা কিছু বোঝা যাচ্ছে না। রেফাত ভাই এই অন্ধকার জঙ্গলে, সেদিন কোনো চাঁদের আলো পর্যন্ত নেই, ওই জঙ্গলে অনেকগুলা মানুষ হঠাৎ করে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন তার 6 জন ওস্তাদ লাশ কাঁধে তার সামনে এনে রাখলো একটা মানে একটা খাটিয়া। এই খাটিয়ার দীর্ঘ লম্বা, এটা কমপক্ষে কত কত লম্বা হবে এটা তিনি প্রপারলি বলতে পারছিলেন না, তবে এতটুকু বলতে পারছিলেন এটা স্বাভাবিক লাশের খাটিয়া না, এটা ওই ওস্তাদের লাশের খাটিয়া। এবং তাকে এক দৃশ্য ছোট করে তাকে দেখানো হলো অনেকটা প্রজেক্টরের মতো। জঙ্গলের মাঝে তিনি এবং চারিপাশে তখন শুনশান নীরবতা। আর কয়েকদিন যাবৎ তার বাসায় বেশ কয়েকবার কল আসছে। একটা ছোট্ট মোবাইল ফোন দিয়েছেন সিটিসেল কোম্পানির একজন লোক, যার কাজ তিনি করে দিয়েছিলেন। তো তিনি আসলে বুঝতে পারতেন না কিভাবে ফোনটা অপারেট করবেন। ফোন আসলে শব্দ জোরে জোরে আসতো, তো তিনি সেগুলো চালাতে পারতেন না। তো ওই মুহূর্তে ফোন তার সাথে ছিল এবং কি নাম আসতো সেটাও তিনি পড়তে পারেন না। তার নম্বর তিনি ধরতো, অনেক সময় ধরতো না। তো যাই হোক, ওই সময় ওস্তাদরা কয়েকজন ব্যস্ত ওই লাশ নিয়ে। তো ওইখানে একজনই ওস্তাদ ছিল যিনি তার সাথে ছিল, কারণ তিনি যেন মেন্টালি ভেঙে না পড়েন এবং ওনার মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা কাজ করছিল। তো ওই ওস্তাদ বলছিল যে দেখো, তুমি যে ফোনটা আসছে এই ফোনটা ধরো এবং এই বাসায় চলো যাই। তো এই ফোনটা কয়েকদিন যাবত আসছিল এবং এই ফোনটা আসছিল যিনি ফোন দিচ্ছিলেন রেফায়েত ভাইকে, সেই লোক হচ্ছেন যে রেফায়েত ভাইকে ফোনটা গিফট করেছেন তারই পরিচিত কেউ, নাহলে তো নাম্বার পেত না। তো তিনি সেই বাসায় যান এবং বাসায় যেতে গিয়ে দেখেন একজন হুজুর সেই বাসায়, সেই হুজুর ঝাড়ফুঁক করছেন, ওই যে বাসাটায় ভিকটিমের বাসা। তো বাসার জানালায় এসে দেখলো যে বাসার জানালাগুলোর মধ্যে ছোট ছোট করে তাবিজ ঝোলানো। সেদিন ঝাড়ফুঁক করা হচ্ছিল যেই ভাইকে, সেই ভাইয়ের বাবা বেশ কিছুদিন আগে মারা গেছেন হার্ট অ্যাটাক করে। এখন সেই ভাই তার বাবা যা দেখতো তা দেখছেন এবং বেশ কয়েকদিন যাবত তাকে ডিস্টার্ব করছে। তো সেই ভিকটিমের নাম হচ্ছে আপনি ফর এক্সাম্পল আফজাল, আমি আসলে উনি আমাকে নামটা বলেননি। তো এই আফজাল ভাইয়ের ছোট ভাইকে জিজ্ঞেস করা হলে তার বাবার কথা তিনি বলেন। তো তার বাবা তাদের ঘরে বেশ কয়েকদিন যাবত মারা যাবার আগে দিয়ে মরা পাখি পড়ে থাকতে দেখতো এবং একদিন সন্ধ্যার সময় এরকম তার মাগরিবের নামাজের পর তিনি বাসায় ওই মাগরিবের নামাজের পর মুখ হাত ধুয়ে চা চাবে, এমন সময় দেখে তার রুমের মধ্যে মরা অনেকগুলো পাখি পড়ে আছে। তো তিনি চিৎকার দিয়ে ওঠেন, এই তোমরা কোথায়, সবাই আসো, এই রুমে দেখো মরা পাখি পড়ে আছে। তো সবাই এসে দেখে কোথায় কোনো মরা পাখি নাই। তো কিন্তু তার বাবা সবাই আসার পর যখন দেখলো যে তিনি দেখাতে পারছে না, তখন তিনি নিজেও বুঝতে পারছিলেন না তিনি কেন এগুলো দেখছে। তবে সে হয়তো কিছুটা আঁচ করতে পারছিল দেখে, তারপরে সবাইকে তিনি বলছেন না ঠিক আছে, কোনো সমস্যা না। এরপরে তিনি রাতের বেলা বাথরুম করতে যাবেন, তার বাসার সামনে খাটের সাথে অনেকগুলো মরা কুকুর পড়ে থাকতে দেখছে এবং এটা তিনি মারা যাওয়ার বেশ কয়েক মাস আগের থেকে তিনি এইসব জিনিসগুলা দেখতে এবং সবসময় চিৎকার করে উঠত। এবং ঘুমের মধ্যে তার কাছে নাকি মনে হতো কুকুরের কান্নার শব্দ এবং কুকুরটা কান্না করছে তার খাটের পাশে বসে কুকুরটা কান্না করছে এবং কুকুরগুলা কান্না করছে শিয়াল যেভাবে ডাকে সেভাবে। তো রেফাত ভাই সেই বাসার মধ্যে যায় এবং আশেপাশে দেয়াল, রান্নাঘর, সিলিং, ছাদ এবং ছাদে কি কি অবস্থা, ছাদে কি যাওয়া আসা করে নাকি জিজ্ঞেস করছিল। তো রেফাত ভাই হঠাৎ করে দেখলো যে ওই কবিরাজটা, ওই যে হুজুরটা এসেছিল, সেই আফজাল সাহেবের হাত ধরেছিল এবং এই আফজাল সাহেবের হাত ধরে টান দিয়ে দেখলো যে ওনার সাথে একটা কবুতর ছিল, কবুতরটা মারা গেল। তো ওই হুজুর বললো যে রেফাত ভাই আবার সেই হুজুরকে খুব ভালো করেই চেনেন। তো হুজুর বলে যে ভাই আপনি দেখেন, আসলে এটা ডিল করা সম্ভব না, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি আসি। তো উনি হঠাৎ করে না করে দিল। তো রেফাত ভাই মনে করলো যে উনি যেহেতু আসছেন তাহলে হয়তো আমি আসার কারণে কি না করলো কিনা। তো তিনি বারবার বললো যে আপনি থাকেন, কোনো সমস্যা নাই, একসাথে মিলেই ডিল করি, কোনো কি সমস্যা বের করার চেষ্টা করি। উনি বললো না, আমার পক্ষে সম্ভব না, আপনি করেন রেফাত হুজুর, আপনি করেন, আমি উনি চলে গেল। ওই দিক থেকে সাথে সাথে প্রস্থান করলো। এই ভাই
যিনি উনি যার আফজাল সাহেব, উনি রাতের বেলা এরকম মরা পাখি দেখা শুরু করেছে এবং বেশ কয়েকদিন যাবৎ তিনি নাকি মরা কুকুরও দেখছে ঘরের ভেতরে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তিনি ঘরে ঘরে প্রত্যেকটা রুমে রুমে একটা করে লাশ দেখতে পেতেন। তিনি যখনই বাসার মধ্যে মুভ করতো, যে রুমে ঢুকতো সেই রুমে একটা লাশ পড়া দেখতো। এই যে আফজাল সাহেব যাকে দেখতে হুজুর এসছে। তো যাই হোক, রেফাত ভাই বলল যে আমি একটু ছাদে যাব এবং ছাদে যদি কোনো মানুষ না থাকে বেটার হয় ছাদটা তালা দিয়ে আমাকে ছাদের মধ্যে একা রাখবেন। তো রেফাত ভাই ছাদে যায়। ছাদে যাওয়ার পরে রেফাত ভাই দেখে যে 30 থেকে 35টা অবয়ব ছাদের প্রত্যেকটা রেলিং, মানে ছাদের রেলিং ধরে ধরে দাঁড়িয়ে আছে। রেফাত ভাইয়ের দিকে তাকিয়েছে কিন্তু কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই তাদের। রেফাত ভাইকে তারা কোনো পাত্তাই দেয় নাই। তো রেফাত ভাই নিচে নেমে গেল এবং ওই মুহূর্তে শুধুমাত্র একজন ওস্তাদ স্যার রেফাত ভাইয়ের সাথে ছিল। সবাই আসতে পারেনি কারণ একজন যে মারা গেছেন তার সাথে সবাই আছে, সবাই ওই পাশটায় ব্যস্ত। তাই এই দিকে রেফাত ভাইয়ের সাথে একজন ওস্তাদ ছিল, কিন্তু সেও ওই বাসার ভেতরে ঢুকেনি। রেফাত ভাই বাসা ঢোকার পর এবার রেফাত ভাই দেখা শুরু করলো প্রত্যেকটা রুমে একটা করে লাশ, প্রত্যেকটা রুমে একটা করে লাশ, যেটার কারণে রেফাত ভাইয়ের মনে হচ্ছিল যে এই বাসাতে আরেকটা মৃত্যু ঘটতে যাচ্ছে। এখন আর যেটা হচ্ছিল যে পরবর্তী দিন বলেছিল যে রিফাত ভাই তাদেরকে বলে এসেছে যে আমি আসলে এখন আমি আমার উস্তাদদেরকে জানাবো যে আপনাদের কি সমস্যা, তবে আপনাদের বাসার মধ্যে ঘোর একটা বিপদ আসছে এবং আসতে পারে, এটার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। তবে এই বিপদটা যে আসবে এবং এটা যে আটকাতে হবে সেটার জন্য আমি আজকে সময় নিতে চাই। তো রিফাত ভাইকে ওই আফজাল সাহেবের ছোট ভাই তাকে বাসায় নামায় দিয়ে আসে। তো যাই হোক, রিফাত ভাই বাসায় যাওয়ার পরে ওস্তাদরা বলেন যে আসলে এখানে ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে তার মা ছিল, মাটার সাধারণ মৃত্যু হয়েছে, ওই আফজাল সাহেবের মায়ের সাধারণ মৃত্যু হয়েছে। আফজাল সাহেব তার ছোট ভাইয়ের নামে ওই বিল্ডিং এ 5টা ফ্ল্যাট তার মা লিখে দিয়ে গেছে এবং এটা তার মা পৈতৃক সম্পত্তি। অ্যাপার্টমেন্টদেরকে দিয়ে দেওয়ার পরে এখানে 5টা ফ্ল্যাট তাদের 2 ভাইয়ের নামে দেওয়া, কিন্তু তার বাবার নামে কোনো ফ্ল্যাট ছিল না। তো তার বাবা একজন কবিরাজের মাধ্যমে কন্ট্রাক্ট করে তাদের বসে এনে কয়েকটা ফ্ল্যাট নিজের নামে নিতে চেয়েছিল। তো তার ছেলেরা তো সরল মনে আসলে কিছু চিন্তা করে নেই যে বাবার জন্য কি করবে। তো বাবা তো তার সাথে থাকতো, বাবাকে খাওয়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, তারা রিচ, তার কোনো প্রবলেম নেই টাকা পয়সা। তো রেফাত ভাই তখন জানতে চাইলো যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে যে তার মা এবং তার মা ছিল না, মারা গেছিল। তো মারা যাওয়ার আগে 5টা ফ্ল্যাট তাদের 2 ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে যায়। তার বাবাকে কিছু দেওয়া হয়নি। তো তার বাবা একজনকে দিয়ে কন্ট্রাক্ট করায়। সেই লোকের কন্ট্রাক্ট, সেই লোক যেহেতু ওনাকে ওই আফজাল সাহেবকে তাদেরকে বসে আনার চেষ্টা করছিল, হয়ে গেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে ওই লোক আবার তাকে কন্ট্রাক্টের যে পরিমাণ কন্ট্রাক্ট হয়েছিল সেটা দিতে পারেনি। তো যার দরুন তাকে ধরে বসছিল এবং লাস্ট মোমেন্টে ভয় দেখানোর মাধ্যমে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। এইটাই এখন পরবর্তী সময় যেহেতু তিনি পান নাই, তার বড় ছেলের পরে চলে আসছে। তো যাই হোক, পরবর্তী সময় রেফাত ভাই অনেকক্ষণ ওয়েট করে, কিন্তু তাদের ওই পাশ থেকে আর ওই আফজাল সাহেবের ছোট ভাই আর কোনো ধরনের কল দেয় নাই এবং রেফাত ভাইকে কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই। যেহেতু রেফাত ভাইয়ের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট হয় নাই, রেফাত ভাইও আর কোনো ধরনের যেহেতু তারা অ্যাভয়েড করছিল, তো তিনিও রেফাত ভাইও তাদের সাথে থেকে পরে আর কোনো ধরনের কল দেয় নাই। তার রেফাত ভাইয়ের কাছে মনে হয়েছিল যে তারা হয়তো বা অন্য কোনো ইম্পর্টেন্ট, আরো দামি, আরো কোনো বড় আলেম তারা পেয়েছে, হয়তো এই জন্য হয়তো রেফাত ভাইকে আর নক করছে না। রেফাত ভাই তাদেরকে আর কোনোদিন নক করেনি এবং তাদেরকে আর তারাও রেফাত ভাইকে কোনোভাবে নক করেনি। সো রেফাত ভাই এটা আমাকে বলেছে, দেখো বাবা এরকম কন্ডিশনে গেছে, আমি গিয়ে চলে আসছি, ঘটনা জেনে গেছি, আমি যাব পরের দিন, আমাকে আর কেউ কন্ট্যাক্ট করে নাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি একটা ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটা আমার বন্ধু রাকিবের সাথে ঘটে গেছে। তো আমি রাকিবের কাছ থেকে ঘটনা শুনেছিলাম, তো আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। রাকিব একজন বাইকার আর কি। সে সবসময় মোটরসাইকেল চলাটাকে বেশি পছন্দ করে, আর সে একটা তার বদ অভ্যাস, সেটা হচ্ছে সে রাত বিরাতে বাড়ি ফিরে। অনেক রাত হয়ে যায় তখন সে বাড়ি ফেরে, বন্ধুদের সঙ্গে একটু বেশি আড্ডা মারে আর কি ওই। তো একদিন ওই রাত প্রায় 2টার দিকে বাড়ি ফিরতেছে মোটরসাইকেল। সেদিন আকাশে ওইরকম কোনো চাঁদও ছিল না, একটা অন্ধকার একটা অবস্থা। এবং আমাদের এলাকার যেটা রাস্তা আর কি, যেই রাস্তা দিয়ে আমরা আসি, সেই রাস্তার এক পাশে থাকে জঙ্গল আর অন্য পাশে হচ্ছে ধানের ক্ষেত। আর এমন ধানের ক্ষেত পুরো একদম অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত, একদম দোলা একটা পার হয়ে
তারপর আমাদের বাড়ি আসতে হয়। তো ওই আমার যে বন্ধু রাকিব আছে ওর বাড়িটাও আমাদের বাড়ির ঠিক পাশেই আরকি। তো এই যে ফাঁকা রাস্তা দিয়ে যখন রাত ২টার সময় সে আসতেছে, তখন সে হঠাৎ করে লক্ষ্য করে যে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা মাথা নিচু করা, চুলগুলো উস্কো-খুস্কো এলোমেলো এবং এমন একটা বিশ্রী অবস্থা যেন অনেক দিন থেকে রাস্তায়, রাস্তায় ঘোরে। মানে পাগল টাইপের কিছু রাস্তার মধ্যে থাকে না? এইরকম। তো এটা দেখে আমার বন্ধু যে রাকিব ছিল, ওই ভাবে যে হয়তো মেয়েটা কোনো বিপদে পড়েছে। আর রাসেল ভাই ১ম এ বলেছে সে একজন বাইকার। তো এগুলা আরকি সে মানে বেশি একটি ইফেক্টেড আরকি এগুলার দ্বারা আসে। তো সে মানে বলে ওই বাইকটা থামায়া ওই যে নারীটা ছিল ওনাকে বলে যে, "আপনি কে? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আমাদের গ্রামের নাকি? আপনার কি কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করব নাকি?" তো এই সমস্ত কথা যখন বলতে থাকে তখন ওই পাশ থেকে যে মেয়েটা ছিল ওটা কোনো কথা তাকে বলতেছে না, কোনো উত্তর তাকে দিচ্ছে না। আ মানে এমন একটা অবস্থা, উম কোনোভাবেই কোনো কথা বলতেছে না, কোনো কিছু করতেছে না। এমনিতেই চুপচাপ দাঁড়িয়ে আছে। তো এগুলো বলতে, বলতে রাকিব ঠিক অনেকটা কাছে গিয়েছিল মেয়েটার। ঠিক তখনই সে নজর করে দেখল যে ওই মেয়েটা যে সেই আছে, ওই মেয়েটার কোনো পা যে আছে, কোনো পা দেখা যাচ্ছে না। মানে এমন একটা ভাব যে মেয়েটা হাওয়ায় ভেসে আছে। তো এটা দেখার পর রাকিব তো ভয় পেয়ে যায় যে আসলে এরকম একটা তো এগুলা তো আমি সাধারণত জিন-ভূতের কাছ থেকে শুনেছি বা জিন-ভূতেরা এরকম হয়। তো সে কি করে তাড়াতাড়ি তার যে মোটরসাইকেলটা আছে সে ঘুরিয়ে পালাতে শুরু করল। কিন্তু সে তার মানে মোটরসাইকেলের পিকআপ অনেক জোরে যাচ্ছে। সে ভালোভাবে বুঝতে পারতেছে না। কিন্তু তারপরও সে শুনতেছে তার পিছন থেকে কেউ খিলখিল করে হাসতেছে। এমন একটা হাসির শব্দ মনে হচ্ছে যে অট্ট হাসি, তাকে দেখে খুব জোরে হাসতেছে কেউ। এবং এটা দেখার পর মানে এইটা হাসির শব্দ শোনার পরেই রাকিব কি করে তার পিছন বাইকের একটু মাথাটা ঘুরিয়ে পিছন দিকে যখন তাকায়, ঠিক তখনই দেখে যে ওই যে রাস্তার মধ্যে যেই মেয়েটা ছিল, সেই মেয়েটাই শব্দ করে হাসতেছে। এবং মানে এমন একটা অবস্থা যে তার পিছনে ওই মেয়েটা আসতেছে। মানে মেয়েটা এমন একটা অবস্থা মানুষের মতো নয়। তার শরীর থেকে মানে আ মানে শরীরটা এমন একটা আকৃতির, মানুষও না আবার অন্য কোনো কিছুও না। এই সবকিছু মানে দেখার পর রাকিব তো আর কন্ট্রোল করতে পারতেছে না নিজেকে। তখন সে কি করল? তার যে মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেলটা কয়েক গুণ গতি বাড়িয়ে দিল। মানে এমন একটা অবস্থা যে তার মানে এখন মনে হচ্ছে যে গাড়িটা জোরে গেলেই সে বেঁচে যাবে। কিন্তু এমন আ তার কিছু দূর যাওয়ার পর যে আমাদের ওই রাস্তার মাঝখানে পানি পারাপার হওয়ার একটা ছোট ব্রিজ আছে। সেই ব্রিজটাতে গিয়ে তার ইঞ্জিনটা, গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। চারপাশে এত বেশি নিস্তব্ধতা, এত বেশি মানে ভয়ানক একটা পরিবেশ তার সামনে আ মানে তৈরি হয়ে গেছে। সে আসলে বুঝতে পারতেছে না যে তার সঙ্গে এটা কি হচ্ছে। এবং সে বাইক থেকে নেমে তার বাইকের যে নজেল আছে বা অন্য জিনিসপাতিগুলো আছে, সেই জিনিসপাতিগুলো খুলে একটু দেখার চেষ্টা করতেছে আসলে কি হলো। ঠিক তখনই কেউ একজন তার পিছন থেকে বলতেছে, "তুমি পিছনে তাকিও না।" এটা শোনার পর রাকিবের শরীর একদমই ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে যে আসলে তার সঙ্গে আজকে যা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে এবং সে একটা কঠিন বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। তো সে আ মানে পিছনে তাকাতে একদমই চাচ্ছে না, কারণ পিছন থেকেই বলা হচ্ছে। তারপরেও সে একদম সাহস করে তার যে মানে দিকটা আছে সেই দিকটার মধ্যে তাকায়। ঠিক তখনই দেখতে পারে ওই যে যেই মেয়েটাকে সে ১ম এ দেখেছিল রাস্তার মাঝখানে, ঠিক সেই মেয়েটাই তার পিছনে এখন আসিয়া দাঁড়িয়েছে। তো এগুলা দেখার পর তার আর কোনো কিছু মানে কন্ট্রোলের বাইরে সবকিছু চলে যাচ্ছে। সে সেন্সলেস এর মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আ পিছন থেকে তার যে আমাদের বাড়ির যে রাস্তা আছে, রাস্তার দিক থেকে কোনো একটা লাইট বা কোনো একটা আলো তার দিকে আসতেছে এরকম সে দেখতে পারল। এরকম দেখার পরে এমন একটা অবস্থা হলো যে তার মাঝ থেকে কি যেন একটা সাত করে চলে গেল। যখন এরকম একটা চলে গেল, তখন সে আসলে ওই রাকিব আসলে চিৎকার করা শুরু করে। প্রচণ্ড রকমের তার শরীরে যত শক্তি ছিল সে সব শক্তি দিয়ে চিৎকার করা শুরু করে। চিৎকার করতে, করতে ধপ করে সে সেখানেই পড়ে যায়। মানে অজ্ঞান হয়ে যায় আরকি। অজ্ঞান হয়ে যখন গিয়েছে তারপর আর তার কোনো কিছুই মনে নেই।
সে বাড়িতে আসে। বাড়িতে মানে যখন আরকি তার জ্ঞান ফেরে তখন দেখে সে আসলে হসপিটালে, বাড়িতে না সরি, হসপিটালে থাকার পর তখন সে আসলে জিজ্ঞাসা করে যে, "আসলে আমি এখানে কিভাবে আসলাম?" তখন বলে যে, "তুই রাত ২ টার সময় ওইখানে পুলের মধ্যে অজ্ঞান অবস্থায় শুয়েছিলি। তোর এই যে কাকা তোকে হসপিটালে নিয়ে আসছে। কি কাহিনী হয়েছে সেটা বল।" তো রাকিব তখন সবাইকে গতদিনের ঘটনা সবাইকে বলে। যখন সবাই আসলে ঘটনা জানে যে এই রাস্তাটার মধ্যে আ কোনো এক আমাবস্যার রাতে উম যদি কারো সাথে আরকি কারো রাশির সাথে এইরকম মিল পড়ে যায় তাহলে তাকে এরকম অনেক ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হয়। ঠিক রাকিবের কপালেও সেদিন পড়েছিল ওই যে ওখানে যে আমাবস্যার রাত ছিল। তো সেই দিন আরকি ওই জিনটা তার সঙ্গে এরকম আরকি তাকে আটকায় বা তার সঙ্গে ভয় দেখায়। কিন্তু রাকিব আসলে এই ঘটনাটার মূল যেটা, কেন এটা হলো, কিভাবে এটা হলো, এটা যখন জানতে চায় তখন তার দাদু তাকে বলে, আজ থেকে প্রায় ৫০ বছর আগে ওইখানে একটা বটগাছ ছিল। আর ওই বটগাছটার আ পিছনেই একটা বাড়ি ছিল। যেই বাড়িটা আ মানে একটা মেয়ে এবং তার হাসব্যান্ড ওখানে থাকতো। তো তার হাসব্যান্ডটা আরকি তাকে অনেক প্রচুর পরিমাণে নির্যাতন করত। নির্যাতন করার একটা সময় মানে অতিরিক্ত নির্যাতনের কারণে মেয়েটা মারা যায় এবং তারপর এলাকার যারা থাকে, এলাকার মানুষ ওর স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং একটা সময় সে থানায় মারা যায়। কিন্তু এই যে এখানে এই মেয়েটার যে মানে মারা গিয়েছিল, সেই মেয়েটার আত্মাটা বা সেই মেয়েটার লাশটা এখনো এখানে আসে কোনো আমাবস্যার রাতে যেই দিন আরকি ও মারা গিয়েছিল। সেই দিন আসে এখানে এসে শোক পালন করার জন্য হয়তো। তো এই দিনে যদি কাউকে সে মানে কেউ তাকে ডিস্টার্ব করে তখনই সে তার পিছনে লাগে। ওই তুমি হয়তো গাড়ি চালিয়ে আসছো, আলস তার মানে শরীরে পড়ছে বা তার কোনো ক্ষতি হইছে। এজন্য হয়তো তোমার সঙ্গে এরকম করছে। কিন্তু আ বাস্তবেই রাকিব আমাকে এটা জানাইছে যে ঠিক সেরকম কারো সঙ্গে এরকম ঘটনা ঘটে না। বছরে ১ টা বা বছরে ২-১ টা ঘটনা এরকম ঘটে যারা আরকি ওই অমাবস্যার রাতে ওই রাস্তা দিয়ে চলে বা কেউ মানে কারো কপাল যদি খারাপ হয়ে যায় তার সঙ্গে এরকম ঘটনা ঘটে। তো রাসেল ভাই এই ঘটনার পর থেকে আসলে তার সঙ্গে এখন পর্যন্ত রাকিবের কোনো রকমের ঘটনা ঘটেনি। অলোক ছিল একজন জুলজির স্টুডেন্ট যে নাকি খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডের একজন ছিল এবং তার আগ্রহ ছিল মূলত আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট এবং ক্যাটস নিয়ে। সেটা নিয়ে সে বেশ ঘোরাফেরা করতো এবং তার ব্যাপক আগ্রহ ছিল আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট এবং কোথায়, কোথায় আমাদের দেশে ম্যানগ্রোভ ফরেস্ট আছে। বিশেষ করে সুন্দরবন এবং সুন্দরবনের জীববৈচিত্র্য এবং সবকিছু নিয়ে তার বেশ আগ্রহ ছিল। সেখানকার মানুষ এবং আদিবাসী সবাইকে নিয়ে সে খুব চিন্তা করতো এবং সেগুলো নিয়েই তার স্টাডির একটা বিশাল অংশ সে ব্যয় করতো। তো যাই হোক, এটা প্রায় বছর ১০ আগের কাহিনী। তো অলোক একবার তার এক বন্ধুকে নিয়ে সুন্দরবন এলাকায় যায়। তার বন্ধু অ্যাকচুয়ালি এই সেম ব্যাপারেই তার মতো আগ্রহী এবং অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড ছিল। তো তারা দুজন যায় ওখানে এবং যথারীতি স্বাভাবিক নিয়মে যেভাবে যায়, টুরিস্টরা যেভাবে যায় ঘুরতে সেভাবেই যায় এবং যেয়ে সেখানে সে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে অনেক কিছু দেখে এবং অনেক কিছু সম্বন্ধে তার স্টাডির যে অংশ সেগুলো দেখে। তার মেন আগ্রহ ছিল সুন্দরবনের এই যে মানুষের জীবনযাত্রা, মানুষ কিভাবে জঙ্গলে যায় এবং সেখানে জীববৈচিত্র্যের সাথে কিভাবে খাপ খাইয়ে নেয়, বিশেষ করে বাঘের সাথে এইসব ব্যাপারে। তো যাক, সেখানে সে ঘুরতে, ঘুরতে সে আম কয়েকজন মানুষের সাথে কথা বলে, গাইডের সাথে কথা বলে। তো গাইডদের মধ্যে একজন তাকে বলে যে সুন্দরবন এলাকায় কিছু গুণিন বাস করে। বিশেষ করে আমাদের দেশের অংশের একটু বাইরের দিকে, যেখানে ভারতের অংশ শুরু হয়েছে এসব দিকে কিছু গুণিন বাস করে, যে গুণিনরা আপনার সুন্দরবনে নাকি মানুষকে নিয়ে যেতে সাহায্য করে এবং বিভিন্ন রকম জঙ্গলের সমস্যা থেকে তাদেরকে সাহায্য করে এবং গুণিনরা যখন সাথে করে নিয়ে যায় তখন তারা বিভিন্ন রকম মানে তারা যখন মধু সংগ্রহ করতে যায় বাওয়ালিরা বা কেউ, তখন সাথে করে গুণিনদের কাউকে নিয়ে যায় বা জঙ্গলে কাঠ কাটতে গেলে নিয়ে যায়, এরকম কিছু সময়। তো ওর আগ্রহটা হয় যে গুণিন কিভাবে তাকে এগুলো থেকে আর কি রক্ষা করে, মানে হাউ, এটার কোনো লজিক্যাল ব্যাখ্যা সে খুঁজে পায় না। তো বলে যে না, এরকম আছে এবং কিছু আছে বড় ওঝা বা লাইক যারা যারা নাকি মানে যাদেরকে বলা হয় যে বনের রক্ষক টাইপের এবং তারা বিশেষ ক্ষমতাবান, তাদের কাছ থেকেও তারা অনেক সময় এরকম সাহায্য সহযোগিতা নিয়ে থাকে। তো যাই হোক,
সেরকমভাবে অলোকের চিন্তাভাবনা যা হয় সে এই চিন্তায় সে ওইটা নিয়েই তার মাথার মধ্যে ঢুকে যায় যে আমি কিভাবে এরকম। তো সে ঘুরে ফিরে এবং কিছু মানুষের সাথে কথা বলে এবং ঘুরে ফিরে ২-১ জন মানুষকে পায়ও যারা তাকে তার বিভিন্ন মানে গুণিনের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিবে। তো এরকম একজন গুণিনের সাথে সে দেখা করে দেখে যে একটা সাধারণ অর্ডিনারি মানুষই এবং সাধারণ কথাবার্তাই বলে। সে খুব লজিক্যাল কিছু লোকটার কাছ থেকে পায় না। সে বলে আমার কাছে মন্ত্র আছে এই সেই। তো ও যেটা করে যে ওই লোকটাকে পাশে মানে ওই লোকটার সাথে বারবার কথা বলার চেষ্টা করে। লোকটাও যখন দেখে যে সে বেশি আগ্রহী মানুষ এবং তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। কিন্তু অলোক বেশ নাছোড়বান্দা ছিল। সে বারবার সুযোগ করে সে এবং এক পর্যায়ে সে প্রায় একাই হয়ে যায়। কারণ তার সাথের যে বন্ধু ছিল সে কিন্তু এতটা আগ্রহী ছিল না। তো অলোক নিজেই মোটামুটি একাই ওই লোকের পিছনে লেগে যায় প্রায়। সাথে যে বলে লোকটা তাকে একবার বলে, "আপনি আমাকে এত বিরক্ত করেন কেন?" সে বলে, "না, আমি একটু জানতে চাই মন্ত্রটা কি? আপনি কিভাবে এগুলো জানছেন বা কিভাবে আপনি করেন কাজটা?" তো লোকটাকে বলে, "এইসব ঝামেলা করেন না। আপনি যান, আপনি বুঝবেন না। আপনি তো শহরের মানুষ, এগুলো নিয়ে আপনার মাথায় ঢুকবে না।" তো অলোক যাই হোক তারপরও তার কথায় সে অটল থাকে এবং সে ওই লোকটাকে ফলো করে বা তাকে কোঁচায় একসময় সে মোটামুটি কিছু টাকা পয়সা এবং ইসের বিনিময়ে তার সাথে থেকে কিছু কথা বের করে এবং যেটা হচ্ছে সে বেশ সময় কাটায় তার সাথে লোকটার সাথে এবং সময় কাটায় বের করে। তো লোকটা বলে যে, "দেখেন, আমার বিদ্যা আমি পেয়েছি ওই মহাদেবীর কাছে।" বলে, "মহাদেবীটা কে?" বলে, "সে এক জায়গায় বাস করে বনে এবং সে সবার সাথে দেখা দেয় না। যাকে দেখা দেয় তাকে সে তার শিষ্যত্ব গ্রহণ করতে হয় এবং মানে সে তার ভাষায় বলতেছে আরকি। তার গোলামি করতে হয়, তার সাথে থাকতে হয় এবং সে একসময় তাকে সেইসব গুরু শিক্ষা দেয় এবং সে শেখে।" তো অলোকের খুব আগ্রহ হয়, সে যাবে। সে বলে, "আমাকে নিয়ে যাবেন।" সেই লোক তো একদম না, মানে সে যাবেই না। সে লোক বলে, "ওই জায়গায় আপনি যেতেই পারবেন না। কারণ ওই জায়গা তো আপনার পক্ষে যাওয়া সম্ভবই না। আপনার মতো মানুষ তো যাওয়া সম্ভবই না। আর আপনারে আমি কেন নিয়ে যাব?" সে অনেক রকম তাকে রিকোয়েস্ট করে, বিভিন্ন রকম করে সে করে, কিন্তু ওইদিন সে ফেইলড হয় কাজটা করতে। তো ফেল হওয়ার পরে সে যখন তার যেই হোটেলে বা রেস্ট হাউসে সে থাকতো সেখানে ফেরত আসে, তার রুমমেটকে সে বলে যে আসলে মানে রুমমেট মানে যে আসছিল তার সাথে, যে দোস্ত আমি এরকম একটা কাহিনী এরকম পাইছি, আমি এরকম। তো ফ্রেন্ড তাকে না করে যে তুমি এগুলোর মধ্যে জড়াও না, বাদ দাও, যতটুকু শুনছো অ্যান্ড এটা নিয়ে তুমি আর আগ্রহ ফিল করো না বা এটা নিয়ে তুমি আর মাথা ঘামাও না। কিন্তু অলোক কিন্তু নাছোড়বান্দা। সে বলে, "আমি ওই লোকের খোঁজে যাচ্ছি এবং আমি খুঁজে বের করবই। ব্যাপারটা সম্বন্ধে আমি আদ্যপান্ত আমার জানতে হবে। আমি একটা বিশাল ডিসকভারি এটার থেকে করব।" ফ্রেন্ড বলে যে, "আমি এগুলোতে নাই। আমি পরশুদিন চলে যাব। তুমি যদি যাও আমার সাথে চলো, নাহলে না।" তো অলোক বলে, "তুমি আমাকে সময় দাও, আমি এই ব্যাপারটা নিয়ে একটু দেখতে চাই।" তো বন্ধু তাকে অনেক ডিসকারেজ করার পরও অলোক পরের দিন সেখানে যায়, যে ওই লোককে খোঁজে এবং সে সকালে সে পায় না। তো অনেক খুঁজতে সে বিকালের দিকে ওই লোককে সেই গুলিনকে আবিষ্কার করে, যে তার কাছে খুব রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরে যে আমি দেখতে চাই। আমি এসে তার কাছে পণ করে যে আমি কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না, আমি নিজে ব্যাপারটা জানতে চাই আমার নিজের কিউরিওসিটির থেকে এবং আমার নিজের থেকে। এবং সে গুলিনকে বেশ টাকা পয়সা দেওয়ার একটা মানে বেশ ভালো একটা অ্যামাউন্ট দেওয়ারই কথা বলে। তো এই পর্যায়ে গুলিন তার কথাবার্তাতে কনভিন্সড হয় বা টাকার লোভেই পড়ে যায়, যেটাই হোক, হয়ে তাকে বলে যে ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে আমি আপনার সাথে যেতে পারবো না। আপনার নিজের দায়িত্বে আপনি ওনার কাছে যাবেন, ওনার সাথে কথা বলবেন এবং সাবধান, আপনি কিন্তু বিপদেও পড়তে পারেন। তো এরকম একটা কথা শুনে অলোক মনে খুব খুশি হয়ে যায়। যেটা হয় ওখান থেকে ওই দিন চলে আসে এবং এসে রুমমেটকে বলে যে তোমার তো চলে যাওয়ার দিন আসছে, বাট আমাকে আরেকদিন থাকতে হবে, তুমি যদি আমার জন্য একটা দিন থাকো। তা আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুকের সাথে তোমাকে যা জানাই গেলাম, জাস্ট যেহেতু একজন মানুষকে বলে যেতে হয় যে আমি কোথায় যাচ্ছি, নাহলে তো আসলে আমার ট্রেস থাকে না। তো কথা শুনে তার রুমমেট অনেক মানা করার পরও সে রাজি, মানে রুমমেট বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য আরেকদিন বেশি স্টে করবো, দেখো তুমি যাও। তো অলোক বের হয়ে সে ওই পরদিন সেই গুনিনের সাথে রওনা দেয় সকালবেলা। যেতে গুনিন যেটা হয় স্বাভাবিক নৌকা দিয়ে চলতে তাকে মানে বোটে করে এক জায়গায় নামে, সেখান থেকে আরেকটা মাঝির নৌকা ধরে
তারে নিয়ে যায় যেতে 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 তো বিভিন্ন খালের মতো, তো যেখানে প্রবেশ করছে সেই জায়গাটা আসলে বেশ দূরে হয়ে গেছে এবং ওই মাঝি ওই গুনিনকে চেনে বলে ওই জায়গায় আসছে, নাহলে মাঝি ওই জায়গায় ঢুকতো না। এবং বেশ বেশ গভীর জায়গা আর কি, যে জায়গাটা স্বাভাবিকভাবে আর কি মানে মানে সাধারণ মানুষের আনাগোনা একদম নাই, দেখা যাচ্ছে যে বেশ গভীর, এখানে নর্মাল কোনো জেলেও ঢুকছে না, কিছু না। তো তখন অলোকের একটু খারাপ লাগা শুরু করে, বাট সে যেহেতু এই ব্যাপারে মারাত্মক কিউরিয়াস এবং সে জুলজির স্টুডেন্ট, সে এটা নিয়ে এতটা মানে মাথা ঘামানি। তো যেতে যেতে এবং তাকে গুনিন একটা কথা বলে যে দেখো, একটা কথা তোমাকে আমি বলি, যে এখানে এই জঙ্গলে কিন্তু সন্ধ্যার পরে থাকা যাবে না। যদি আমাদের যেতে যেতে আস্তে আস্তে রাত হয়, এটা সম্ভব না। একা তো থাকতে পারবাই না, সম্ভবই না। কারণ এখানে তো শুধু অনেক কিছুর ব্যাপার আছে, এখানে বাঘেরও ব্যাপার আছে এবং অনেক রকম ভয় আছে। মোট কথা জঙ্গলে রাতে থাকা যায় না, এটা নিষেধ, এরকম ভাবে বলে দেয়। তো যাই হোক, তো এরকমটা খাল ধরে যখন নাকি ওনারা পৌঁছায় একটা জায়গায়, সে জায়গাটা তখন প্রায় দুপুর হয়ে গেছে, দেখে যে দুপুর প্রায় 12টার মতো বেজে গেছে এবং যে জায়গায় আসে জায়গাটা একটা মানে খালটা অনেকটা চড়ার মতো হয়ে গেছে, পানি সামনে দিয়ে যে আর কি খুব বেশি যায় না আর কি, নৌকা গেলেও ঠেলে ঠেলে নিতে হবে। তো নৌকাওয়ালা ওখানেই গুলুই ঠেকা দেয় মাটির মধ্যে এবং গুনিনকে বলে, গুনিন, আপনার জন্য এখানে আসছি এবং আপনি আমার সাথে না থাকলে কিন্তু আমি যাইতাম না। আপনার এই কাকে নিয়ে আসছেন, সে কই যাবে যাক, এবং আমি কিন্তু এখানে ঠিক আধা ঘন্টার বেশি অপেক্ষা করব না, আধা ঘন্টার বেশি হলে চলে যাবে এখান থেকে। তো গুনিন তাকে বলে, ওনাকে বলে, অলোককে বলে যে যে আপনি শুনছেন সে কি বলছে, এখন আপনি আপনার মতো যান। এবং সে তাকে আগেই একটা লোকেশন বলে দিয়েছিল আস্তে আস্তে, যে কোথা দিয়ে যেয়ে দেখতে হবে জায়গাটা। তো যাই হোক, অলোক নৌকা থেকে নামে এবং সেই কাদা মাটি পার হয়ে যে পাড়ে ওঠে এবং যে জায়গাটা ওঠে সে জায়গাটা দেখে যে একটু হালকা, বনটা ওই জায়গায় কিছু গোল পাতা ছিল পাশ থেকে হালকা, বেশ একটা মানে মানে ঘাসের জায়গা আর কি, ঘাসের জমিন টাইপের। সেখান দিয়ে সে হেঁটে হেঁটে যায়, ওই লোকের মানে মানে বলা পথটা ধারণা করে সে যেতে থাকে এবং ওই হরিণ তাকে বলেছিল। এবং যেতে যেতে সে 2টা গাছের কথা বলে এবং এই যাওয়ার পথে কিন্তু অলোকের গা ছমছম করছে অনেক, কারণ সে বুঝতে পারছে যে যে কোনো সময় সে একটা সবচেয়ে বড় ভয় যেটা সুন্দরবনে, যে বাঘের শিকার হওয়া, সেটার সম্ভাবনা আছে এবং এটা গুনিন তাকে বলে দিয়েছে। এবং সে বলেছিল, কেন আপনি না মন্ত্র পারেন, আপনি না বলছেন না, সে এইসব কোনো আমি আপনাকে নিশ্চয়তা দিব না। তো যাই হোক, অলোক জেনেই গেছে এবং অলোক ধারণা করেই গেছে যে এগুলো সব ভুয়া, ওই গুনিন ভুয়া। তবে ওর খুব আগ্রহ আছে যে এই যে গুনিন যার কথা বলছে এবং যেটা মানুষজন অনেকেই বলে যে এখানে বনের মধ্যে আলাদা কোনো একজন বড় দেবী বা একজন আছে, রানী আছে, সেটা কে। তো ও যেতে থাকে, সোজা যেতে ভয়ে বুক ধুকধুক করছে, হাঁটছে ঘাস এবং ঘাসগুলো কয়েক জায়গা দেখাতে ঝোপ ঝোপ হয়ে গেছে এরকম। তো একটা জায়গায় যখন পৌঁছে থেকে তার বর্ণনা অনুযায়ী একটা বড় গাছ এবং গাছটা বেশ ঝাঁকড়া, বেশ হয়ে আছে আপনার, বেশ মানে ছায়া একটা বৃক্ষ আর কি, দুপুরের মধ্যে। এবং দূর থেকে সে দেখতে পেল গাছের কাছে কোনো মানুষ, হয়তো মনে হচ্ছে দেখে মানুষ বা কিছু একটা। তোর বুকটা ধক করে উঠছে ফার্স্টে, কে। এবং ও খেয়াল করে, দূর থেকে খেয়াল করে দেখে যে মানুষ, যে এটা বুঝতে পেরেছে অবয়বে। এবং সে যখন আরো কাছে আসছে, সে দেখলো যে ওখানে একটা মেয়ে মানুষ বসে আছে এবং মেয়ে মানুষ যার গাত্রবর্ণ বেশ ফর্সা, কারণ সেটা বোঝা যাচ্ছে, এবং সে শাড়ি পরা এবং সাদা রঙের একটা শাড়ি পরা বসে আছে ওখানে এবং গাত্রবর্ণ ফর্সা। এবং সে যখন বেশ কাছে আসে, অলোকের বুকটা ধুকধুক করছে, কারণ এরকম নির্জন জায়গায় একটা মেয়ে মানুষ বসে আছে এবং বেশ ফর্সা রঙের, দেখে মানে তাকে মানে মানানসই হচ্ছে না জঙ্গলের মাঝখানে। তো ঠিক কাছে যখন যায়, দেখে যে একটা মহিলা মানুষ বসে আছে, যে ধ্যানে বসা, ঠিক ধ্যানে যেভাবে বসে থাকে সেভাবে ধ্যানে বসা, বেশ ফর্সা গায়ের রং, চুলগুলো কুচকুচে কালো এবং তার কপালের মধ্যে একটা মানে ইসের মতো আঁকা, মানে আর কি সিঁদুরের মতো কিছু একটা দিয়ে একটা দাগ দেওয়া উপরে, এবং সে বসে আছে ধ্যানের মতো। তো অলোক একটা মানে কেমন জানি একটা ফুলের গন্ধ আসতে থাকে কাছে যাওয়ার পরে, বাট সে ঠাউর করতে পারে না এটা কিসের ঘ্রাণ, বাট সে কাছে যায় আস্তে আস্তে। এবং যখন কাছে যায়, ঠিক আর একটু কাছে আসার আগেই মহিলাটা ফট করে তার দিকে তাকায়, চোখ মেলে তার দিকে তাকায়।
তাকায় বললে যে কেন এসেছিস, তুই একদম সরাসরি তুই সম্বোধন, কেন এসেছিস এখানে। তো অলোক থতমত খেয়ে যায় এই ধরনের সম্বোধনে, এবং মহিলার গলার স্বরের মধ্যে এমন কিছু একটা ছিল যে তার বুকের ভেতরটা কেমন জানি কেঁপে ওঠে, মানে স্বাভাবিক ফিলটা না। সে একটু সাহস সঞ্চার করে বলে, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমার সাথে আমার কথা তোকে কে বলছে? তো ফট করে ওই গুণিনের নাম বলে দেয় যে অমুক বলছে আপনার সাথে দেখা করার জন্য, আপনি কোথায় আছেন? তো সে বলে যে তোকে কি বলছে? বলছে যে আপনি তার গুরু মা, এবং আপনি তাকে দীক্ষা দিয়েছেন, এবং আপনি এখানে অনেক কিছুই করেন, অনেক বনের মানুষকে রক্ষা করেন, এইসব ব্যাপার আমাকে বলেছে। এবং সে খুব ভয় ভয়ে কথা বলছে, হলো সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করছে যে আমি এসছি আপনার কাছে একটু জানতে যে আসলে ব্যাপারটা কিভাবে কি, মানে এটা কি হয় আসলেও কি এরকম কিছু। তখন মহিলাটা বলে যে এরকম কিছু বলতে তো কিছু না, তুই যেটা জানতে আসছিস যে আমি কে, আমি কি জাদু মন্তর কি দেই, কিসের জন্য এরকম হয়, আমার সম্বন্ধে জানতে আসছিস তাই তো? তো বলে হ্যাঁ, অনেকটা আপনার সম্বন্ধে আমার একটা ধারণা আছে। তো মহিলা বলে যে আমি এখানে দায়িত্বে আছি, আমি এগুলোর অনেক কিছু দেখি, অনেক কিছু কন্ট্রোল করি, এখন মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করি। এখন তোর যদি মনে হয় যে যে এইসব জিনিসপত্র সব ভুয়া, তাহলে ভুয়া। আর যদি তোর মনে হয় যে এটা আসলেই কিছু, বা আমাকে বিশ্বাস করিস, তো করবি। তো অলোক বলে যে আসলে অলোকের মনে একটা ধারণা হয় যে হয়তো মহিলাটা কোনো সন্ন্যাসিনী হতে পারে, এই হতে পারে। তো যাই হোক, সে আগ্রহটা আর অতটা তার নাই, সে বুঝে ফেলে যে এটা সন্ন্যাসিনী বা কিছু। তবে একটা জিনিস সে চিন্তা করে যে এরকম জঙ্গলের মাঝখানে বসে আছে মানুষ, এটা নিয়ে সে খুব একটুই হয়ে যায় যে কিভাবে সম্ভব এটা। তো যাই হোক, এবং মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বোঝা যাচ্ছে যেটা কোনো না, মানে সে একজন যোগিনী টাইপের আর কি, সেখানে বসে আছে। তো ও বলে যে ঠিক আছে, আমি আসছি, আপনাকে আমি কি ডাকবো আমি জানি না, তবে আমি চলে যাচ্ছি, আপনাকে দেখার শখ ছিল, কথা বলার শখ ছিল, বলে চলে যাচ্ছি। তো মহিলা বলে যা, চলে যা। তো ও অলোক ফিরে যখন চলে আসতেছে, তো যখন পিছন ফিরে চলে আসতেছে, তখন মহিলা বলে তাকে ডাক দেয়, শোন। তো বলে জি। বলে তুই না দেখতে আসছিলি আমাকে, আমি আসলে কি করি না করি। তো বলে হ্যাঁ। তো ওর তাকাতে তাকাতে মহিলাই কথা যখন বলতেছে, হঠাৎ করে তাকায় দেখে যে সে যার দিকে তাকায় ছিল, এটা সেই মহিলা, সে কোনো সুন্দরী মহিলা না, সে একটা বেশ ডিফারেন্ট টাইপের মহিলাতে পরিণত হয়ে গেছে। তার চেহারাটা কালো কুচকুচে বর্ণ ধারণ করছে, মানে গাত্র বর্ণটা কালো হয়ে গেছে, মানে কালো কুচকুচে বলতে মানে কালো হয়ে গেছে। কালোর চুলগুলো কালোর জায়গায় সাদা, এবং তার জিভ যেটা, ওটা মুখ থেকে বের করে দেয়, মুখ থেকে বের করে এরকম বড় করে ফেলে, প্রায় 1 হাত 1.5 হাতের মতো, এবং জিভটা লাল, এবং চোখ দিয়ে তার দিকে হয়ে তাকায় আছে। অলোক জিনিসটা সহ্য করতে পারে না, সে দিক বিদিক শূন্য দৌড় দেয় ওখান থেকে। এবং সে যে দৌড়ে আসছে, তখন তার আর ভয়ে আত্মা শুকায় গেছে, সে বুঝতেছে না। হঠাৎ সে খেয়াল করে যে আকাশ অনেক পরিষ্কার ছিল, সবকিছু ছিল, কিন্তু আকাশে মেঘ করা শুরু করছে এবং গুড়গুড় গুড়গুড় লাগতেছে। এবং সে দৌড়াতে 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 পানির কোনায় চলে আসে, এবং এই সময় সে দেখে যে নৌকাটা চলে যাচ্ছে, নৌকাটা চলে যাচ্ছে, এবং বৃষ্টি টপটপ পড়া শুরু হয়ে গেছে। সে জোরে চিৎকার করে মাঝির উদ্দেশ্যে, এবং ওই মাঝি তার কথা শুনছে কিনা জানি না, সে ছেড়ে চলেই যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে আর কিছু না দেখে সে লাফিয়ে পড়ে পানির মধ্যে লাফিয়ে পড়ে হাঁচড়ে পাচড়ে সে কোনো মতো সাঁতার কেটে চলে যায় নৌকার কাছে, এবং সে নৌকাটাকে ধরে। এবং এই সময় মনে সে পিছন থেকে একটা বাঘের ডাক শুনতে পায়, এবং সে নৌকার মধ্যে হাঁচড়ে পাচড়ে উঠে বসে, দেখে যে তীরের থেকে কিছু দূরেই বাঘ দাঁড়িয়ে আছে, এবং অন্তরাত্মা ইসের মতো, তার তার ভেতরে যে অনেক মানুষ হিসেবে যে একটা সাহস মানুষের কিছু থাকে, সে সাহসটা পুরোপুরি উবে যায়। সে একদম ঘোর লাগা একটা অবস্থার মধ্যে চলে যায়। তো এর মধ্যে সে খেয়াল করে যে গুনিন কিছু একটা বিড়বিড় করে পড়ছে, এবং এর মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেছে, জোরে জোরে বৃষ্টি পড়া হয়েছে, এবং মাঝি তো ভয়ে পুরো শেষ, নৌকা সে চালাচ্ছে, এবং এই বৃষ্টির মধ্যে আস্তে 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 করে তারা নৌকা নিয়ে চলে আসে। তো একটা সময় হলো ফিরে আসে এখানে, এবং তার যখন সে যখন চলে আসে, আবার যখন জায়গায় গন্তব্যে আসে, তখন তার কোনো হুঁশ ছিল না, সে বেহুশ হয়েছিল, এবং তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। এবং সেই গুণিনী তাকে পাড়ে নিয়ে আসে, এনে তাকে
পৌঁছে দেয় তার বাসায় এবং তাকে ডাক্তারের ব্যবস্থা করে দেয় এবং সে হরিণ তাকে একটা কথা ফিসফিস করে বলে যায় কানে যে আপনি যার মধ্যে দিয়ে গেছেন এটা কিন্তু এখন আর ছড়ায়েন না। তো যাই হোক, অলোক একসময় সুস্থ হয়, 2-1 দিনের মধ্যে ওখানে এই জ্বরটা কমে এবং সে পরবর্তীতে ঢাকায় ফিরে আসে। একটা কার্টুন ব্যবসায়ীর মৃত্যু গল্প। কার্টুন বলতে আসলে আপনি ঠিক কি বুঝিয়েছেন না রাফি, সেটা আমি নিশ্চিত নই। হতে পারে যেকোনো একটা ব্যবসায়ী, সেটা নিশ্চিত। আচ্ছা, ঘটনার সময় 2012 কিংবা 2013 এর প্রথম দিকেই হবে। কর্মরতভাবে তিনি ছিলেন একজন কার্টুন ব্যবসায়ী। সময়টা ছিল চৈত্র মাস, প্রচণ্ড গরম। সেই লোকটা প্রায়ই অনেক রাতে, অর্থাৎ প্রায় রাত 2টা-3টার সময় বাড়িতে ফিরত এবং বাসায় আসার সময় একটা ঘাট বা অনেকেই সেটাকে পুকুর বলে থাকে। পুকুরটার নাম আঙ্গিনার ঘাটলা বা দরবেশের জুলা বলে থাকে অনেকেই। সেই পুকুরে তিনি ফেরার সময় গোসল করে বাসায় ফিরতেন। সবসময়ই বাসায় আসার সময় ওই জায়গা থেকে তিনি গোসল করেই আসতো। তো একদিন বাসায় আসার সময় ঠিক তিনি গোসল করতে যান এবং সেই দিন তার সাথে আরও একজন লোক থাকে। তো তারা যখন গোসল করতে যাবে তারা একটু বিশ্রাম নিয়ে তারপরে আসলে গোসল করতো। অর্থাৎ হয়তো তিনি কার্টুন ব্যবসায়ী বলতে কাঠের ব্যবসায়ী মিন করেছেন এবং আরও যেটা যে তার বাড়ি ফেরার আগে কাজ শেষ করে একটা পুকুরে গোসল করতো, যে পুকুরটার নাম আঙ্গিনার ঘাটলা অথবা দরবেশের জোলা নামেও এই পুকুরটাকে বলা হয়ে থাকে। তো সেখানে গোসল করার পূর্বে তারা কিছুক্ষণ বিশ্রাম নিতেন। আমরা অনেকেই যেটা করি যে গোসলের আগে গায়ের ঘামটা একটু শুকিয়ে নিই। একেবারে ভেজা অবস্থায় গোসলে নামাটা ঠিক না, ঠান্ডা লেগে যেতে পারে। তো ঠিক তেমনই কিছু একটার জন্য তারা হয়তো সেখানে বিশ্রাম নেন, তারপরে গোসল করতেন। তো তখন তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন পুকুর পাড়ে বসে, তারা খেয়াল করলেন যে পানির মধ্যে গলা পর্যন্ত ডুবে কেউ একজন দাঁড়িয়ে আছে। অর্থাৎ শুধু মাথাটুকু বের করে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক পুকুরটার মাঝখানে। তারা অনেকক্ষণ যাবৎ বিশ্রাম নিল, প্রায় 1 ঘন্টা যাবৎ। তারপর তারা দুইজন গোসল করার সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায় পানির দিকে। এগিয়ে যাওয়ার পর তাদের মধ্যে থেকে একজন লোক পানির মধ্যে থাকে। আচ্ছা, তাদের মধ্যে থেকে একজন পানির মধ্যে যে লোকটা গলা পর্যন্ত ডুবে দাঁড়িয়ে আছে মাঝখানে ঠিক পুকুরের, তাকে উদ্দেশ্য করে তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছেন পানির মধ্যে, গোসল কি করবেন না নাকি দাঁড়িয়েই থাকবেন? এরকম ভাবে কিছুক্ষণ যাবৎ সে জিজ্ঞেস করতে থাকে একটু পরপর যে ভাই কি হলো, গোসল করবেন না? এবং পানির মধ্যে থাকা লোকটা কোনো প্রশ্নের কোনো উত্তরই দেয় না। তাদের মধ্যে একজন লোক উপরে বসে থাকেন এবং একজন পানিতে নামেন। তখন আর কিছু না বলে তাদের মতো করে ঘাম হওয়া শার্টটা খুলে ধুয়ে রাখেন। শার্টটা ধোয়া শেষ হলে তারা গোসল শেষ করেন। গোসল শেষ করে পানি যেভাবে ছিল তারা খেয়াল করলেন যে ওই লোকটা ওভাবেই পানির মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যে 1 ঘন্টা ধরে তারা বসেছিলেন তখন ওই লোকটা দাঁড়িয়েছিল। তো এরপরে যখন তারা গোসল করে উঠে যাচ্ছেন তখনও ওই লোকটা ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে। তখন উপরে থাকা 2জন লোকের মধ্যে একজন লোক জিজ্ঞেস করে যে ভাই, আপনি কি দাঁড়িয়েই থাকবেন? গোসল কি করবেন না? তখন পানিতে থাকা লোকটা উত্তর দিল না। এমনভাবে সে উত্তরটা দিল মনে হলো যে সে একটা ডাক দিল এবং প্রচন্ড রকমের ভয় পেলেন তারা দুজনেই। উপরে থাকা 2জন লোক তখন তার এই কণ্ঠস্বর শুনে তাদের হাতে থাকা টর্চ লাইট যেটা ছিল সেটা তখন তারা পানিতে থাকা লোকটার উপরে টর্চ লাইটটা মারে, অর্থাৎ আলোটা তারা সেখানে ফেলে। ঠিক তখনই লোকটা তার চেহারা ঘুরিয়ে নেয়, অর্থাৎ মাথাটা ঘুরিয়ে নেয়। এরপরে একটা ডুব দেয়। এমনভাবে ডুব দিয়েছে তখন সেখানের পুকুরের পানি অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো ফুঁসে ওঠে। অর্থাৎ সেই লোকটা মাথা ঘুরিয়ে ডুব দেওয়ার সাথে সাথে পানি একটা উথাল পাথাল অবস্থা হয়ে যায় এবং
এটা দেখে তারা ২ জন লোকই ভয় পান এবং পানি থেকে অনেকটা দূরে চলে আসেন এবং তাদের কাছে থাকা টর্চ লাইটটা চালিয়ে তারা পানিতে থাকা লোকটাকে খুঁজতে থাকেন। কিন্তু এরপরেও তারা ১ ঘন্টা খোঁজাখুঁজি করার পরেও সেই লোকটা আর মাথা তোলে না। তখন তারা ২ জনই কিছু একটা বুঝতে পেরে সেখান থেকে চলে আসেন। পরদিন সকালে আ এই সত্যি কাহিনীটা তারা সবাইকে বলতে থাকে। যেই লোকটা পানিতে থাকা লোকটার গায়ে টর্চ লাইট মেরেছিলেন, সেই লোকটার গায়ে সকালে ছোট বড় ফোস্কার মতো উঠে যায়। ছোট বড় অনেক রকমের ফোস্কা উঠতে থাকে এবং এই ফোস্কা হওয়ার পর লোকটি আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার ৩-৪ দিনের মাথায় তিনি সেই পানিতে থাকা লোকটার সেই দৃশ্য দেখেন আবারও। কিন্তু এবার তিনি দেখেছেন রাতের স্বপ্নে। পানিতে থাকা লোকটা তাকে বলেন যে তোর আর বেশি দিন সময় নাই। তারপর নাকি তার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার করে ওঠে। পরদিন স্বপ্নে যা দেখেন সেটা সবার কাছে বলেন তিনি এবং সেই দিনই বিকাল না গড়াতেই সেই লোকটি মারা যান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি আমার বাস্তব অভিজ্ঞতার একটি ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটা ঘটেছিল এরকম বর্তমান সময় যেরকম হালকা বৃষ্টি হয় আবার রোদ হয়, এরকম একটা সময়ে। তো আমি একদিন রাত ১০টার সময় আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আমাদের যে বিভাগীয় শহর আছে সেই শহরের দিকে রওনা হই। আমি তখন দেখলাম যে আসলে আকাশ সব কিছু ঠিকঠাক আছে, পরিষ্কার একদম। একটু গরমও লাগতেছে। আমি ভাবলাম যে না, কোনো সমস্যা হবে না, বৃষ্টি আসবে না, এই জন্য আমি রওনা দিলাম। তো রওনা যখন দিলাম তখন আমার মা আসলে বললেন যে এত রাতে না গিয়ে কালকে সকালে গেলেই মনে হয় ভালো হতো। তো আমি ভাবলাম যে কালকে সকালে আবার কি হয় না হয়, বৃষ্টি শুরু হয় কিনা, এজন্য আমি রাত্রের বেলায় রওনা দেই। তো ওই বিভাগীয় শহর আমাদের গ্রাম থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে। তো আমি আমার মোটরসাইকেল নিয়ে রওনা দেই সেখানে। যখন আমি যাচ্ছি রাসেল ভাই, তো আমাদের এলাকায় ওই শহর ঢোকার বেশ কয়েকটা রাস্তা আছে, ৩-৪টা পথ আছে যেই পথ দিয়ে যাওয়া যায়। তো সবথেকে যেই শর্টকাট যেই রাস্তাটা, সেই শর্টকাট রাস্তাটাই আমি অ্যাকসেপ্ট করলাম। তো যখন আমি যাচ্ছি কোনো সমস্যা নেই, আমি আমার মতো যাচ্ছি। যেতে যেতে একটা সময় একটা শ্মশান পড়ে রাস্তার পাশেই এবং একটা বটগাছ থাকে, বটগাছ আছে। বটগাছের মানে পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ছোট মানে কাঁচা রাস্তা। সেই দিক দিয়ে ধরেন যে ২০-৩০ গজ সামনেই সেরকম একটা শ্মশানঘাট এবং সামনে একটা ছোট পুকুর আছে। তো অনেকেই বলে যে এই জায়গাটা রাতের বেলা অনেক হন্টেড হয়। এই জায়গাটায় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের ভয়ানক জিনিস দেখে। তো রাসেল ভাই, আমি সাধারণত নামাজ পড়ি এবং আমি সূরা কালাম যতটুকু পারি ইনশাআল্লাহ পারি আরকি। তো আমি আমার শরীরটা যে বন্ধ করে আমি আমার মতো রওনা দেই। তো যখন আমি গেলাম তখন রাসেল ভাই কোনো সমস্যা হয়নি। আমি সঠিকভাবে গিয়েছিলাম। তেমন কোনো কিছুই দেখিনি। শুধুমাত্র অদ্ভুত কিছু শব্দ আমি শুনতে পারি। যেমন কেউ কান্না করতেছে বা কেউ মানে খুব আ বীভৎস রকমভাবে কান্না করতেছে, এরকম কিছু শব্দ শুনি। তো আমি তখন মোটরসাইকেল একটু মানে টান দিয়ে একটু পিকআপটা বাড়িয়ে টান দিয়ে চলে যাই। তো যখন আমি আসার পথে যখন আমি আসবো তখন আমি ভাবি যে আসলে এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না। কারণ আসার সময় আমার সঙ্গে যেটা হতে চেয়েছিল সেটা যদি এখন হয় তাহলে বিষয়টা খুবই খারাপ লাগবে। তো এরপর রাসেল ভাই, হঠাৎ করে আমি যখন অন্য পথ দিয়ে যাব ঠিক তার আগ মুহূর্তে আমার মানে পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমাকে বলে, "কিরে, ওইদিকে যাচ্ছিস কেন? এইদিকে তো শর্টকাট রাস্তা আছে, চল এইদিকে যাই।" মানে এরকম একটা আমি বুঝতে পারলাম যে আমার সাথে আরেকজন মোটরসাইকেল আরোহী আছে। ওই আর আমি দুজনে একসঙ্গে যাব। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, এটা তো শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাবে। তো আমি ওর সাথে ওই গাড়িটাকে লক্ষ্য করে আমি আরকি ওই গাড়ির পিছনে যাইতে শুরু করি। তো রাসেল ভাই, কিছুক্ষণ যাওয়ার পর যখন মানে একটা বাঁক আমি পারি, একটা মোড় আরকি আসে। এই মোড়ের মধ্যে আমি আমার সামনে যেই মোটরসাইকেল আরোহীটা ছিল ওনাকে আমি হারিয়ে ফেলি। আমি কোনোভাবেই তাকে আর খুঁজে পাচ্ছি না। তারপর আসলে আমার শরীর অনেকটাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কারণ যেই লোকটাকে আমি একটু আগেই দেখলাম আমার সামনেই আছে, সেই লোকটা এখন নাই।
তো বিষয়টা আমার কাছে খুবই মানে ভয়ানক বলে মনে হয়। তো যাই হোক, আমি কোনো কিছু মানে চিন্তাভাবনা বাদ দিয়ে আমি ভাবলাম যে এতদূর যেহেতু চলেই আসছি, তো এই রাস্তা দিয়ে আমি যাব, যা হয় হবে। তো এইসব কিছু ভাবার পর আমি আমার মতো মানে চলতে শুরু করলাম। তো যেতে, যেতে যখন রাসেল ভাই ওই যে যেই জায়গাটার আমি কথা বলেছিলাম তার ঠিক সামনে আমি অদ্ভুত রকমের রাস্তার মাঝখানে আ একটা সাদা কাপড় দেখতে পারি। কাপড়টা কিরকম? ঝুলে আছে, ঝুলে টাইপের আছে। মানে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে মানে রাস্তার মাঝখানে কিছু একটা আ উড়ন্ত অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় আছে। তো এটা দেখে আমি আ একটু ভয় পাই। কিন্তু পরবর্তী সময়ে আমি জানি যে আমি আমার শরীর বন্ধ রেখেছি। আমাকে তেমন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি এগুলা ভেবে আমি আমার মতো গাড়ি চালিয়ে থাকি এবং মুখ দিয়ে আয়াতুল কুরসি পড়তেই আছি। তো একটা সময়ে যখন আমি ওই যে কি বলে ওই শ্মশান ঘাটটার ঠিক কাছাকাছি চলে এসেছি। ঠিক এই সময়টায় আমি দেখতে পারি যে ওই যে যেই জিনিসটা ঝুলন্ত অবস্থায় ছিল সেই জিনিসটা এখন মাটির থেকে আ ১ হাত উপরে আরকি ওইটা মানে আমার পথ আটকে দাঁড়িয়েছে। তো এবার তো আমার মানে যাওয়ার মতো আমি মানে হরেন দিচ্ছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না বা ওই জিনিসটা সরতেছে না। তখন আমি বলি যে, "আপনি কে? কেন আমার পথ আটকে গেছেন? আপনি কি চান?" তো এটা যখন আমি বলি তখন ওই সামনে যেটা থেকে সেটা কোনো কথা বলে না। কথা যখন বলতেছে না আমি বেশ খানিকটা মানে অবাক হয়ে যাই যে আসলে এত কিছু করার পরেও যেন কথা শুনছে না। তখন কি করার? আ আমি মানে এইটা বুঝতে পারি যে আমাকে আসলে সামন দিয়ে যাওয়া যাবে না। আমাকে অন্য কোনো বিকল্প পথ দেখতে হবে। তো আমি যখন আরকি আমার মোটরসাইকেলটা ঘুরাবো ঠিক তখন আমি দেখতেছি যে আমার মোটরসাইকেলটা স্টার্ট নিচ্ছে না। মানে এমন একটা অবস্থা গাড়িটা যে স্টার্ট নিবে, স্টার্টও নিচ্ছে না। গাড়িটা লাইট জ্বলবে, লাইটও জ্বলতেছে না। মানে আল্টিমেটলি এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে কোনোভাবেই আমি আমার গাড়িটাকে স্টার্ট করতে পারতেছি না বা গাড়িটাকে মুভ অন করতে পারতেছি না। তো রাসেল ভাই বিশ্বাস করেন এই মুহূর্তটা আমার জীবনের মানে সবথেকে ভয়ানক দৃশ্যর একটা দৃশ্য। তো আমি আসলে তখন ভাবি যে আমার এখানে মাথা ঠান্ডা করে রাখতে হবে। কারণ কোনোভাবেই এখানে আ খারাপ কিছু হলে মানে এত সহজেই সেটা মানে হবে না। কারণ আমি জানি যে এখানে যদি মানে এইখানে আজকে এই রাতে এখানে আর কেউ আসবে না। কোনো মানুষ আসার কোনো সম্ভাবনা নাই। কারণ তখন রাত অনেক হয়ে গেছে। তো আমি কি করি, আমি রাসেল ভাই তখন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি তখন ওই গাড়িটা মানে ঠেলে ওই যে সাদা সামনে যেটাই ছিল না কেন সেটার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি দেখতে পারি যে আমার গাড়িটা আর কোনোভাবেই সামনে আগাচ্ছে না। মানে ওইখানেই স্টিল হয়ে আছে। স্টিল মানে একদম আ মানে মনে হচ্ছে আমার চাকাগুলো এর সাথে মাটির সাথে চুম্বকের মতো আটকে গেছে। আমি কোনোভাবেই যখন মানে ওখানে আর লড়তেই পারতেছি না, তখন আমি খুব জোরে মানে আমার আ চিৎকার করা শুরু করি যে, "কেউ আছেন? আশেপাশে কেউ আছেন?" কিন্তু কেউ কোনো কিছুই বলতেছে না। হঠাৎ করে আমি দেখতে পারি যে আমার পিছন দিক থেকে আ মানে একটা মানে আগুনের আলোর মতো একটা কোনো কিছু আমার দিকে ছুটে আসতেছে। তো এটা যখন আমি দেখি, এইটা দেখার পর আমি আর কোনো কিছু বলতে পারি না। আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে আমি আসলে আমাকে নিজেকে আমাদের বাড়িতে আরকি আবিষ্কার করি। যখন আমি দেখলাম যে আমার মা পাশে বসে কান্না করতেছে, বাড়িতে অনেক লোকজন জমে গেছে। তখন সবাই আমাকে বলতেছে যে, "আসলে তোকে বলার পরেও তুই এই দিক দিয়ে গেছিস।" এরকম অবস্থা। তো আমি ভাবি যে বিষয়টা মনে হয় এখানেই শেষ। তো আমি আমার মতো বলি যে, "আচ্ছা এখন তো আর কিছু হয়নি।" কিন্তু রাসেল ভাই তার পরদিন থেকে আমার শরীরে এত বেশি জ্বর আসে, আমি এত বেশি জ্বরে আক্রান্ত হয়ে যাই যে এই জ্বর আমার কোনোভাবেই ঠিক হচ্ছে না। বাড়িতে ডক্টর ডাকা হয়। ভালো ডক্টর আরকি, ভালো মানের ডক্টর আমি দেখাই। কিন্তু তারপরও আমার কোনোভাবেই জ্বর সারতেছে না। যখন জ্বর ঠিক হচ্ছে না, তখন আমাকে নিয়ে আমার যে নানু আছে, সেই নানু একটা কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে যখন আমরা যাই, সেই কবিরাজ আমাকে দেখে অ্যা বেশ খানিকটা ঘাবড়ে যায়। উনি বলেন যে, "এর উপর তো খুব বড় একটা জিন উম আ আ মানে একে আবশ করেছে। একে তো ছাড়ানো খুবই কঠিন হয়ে যাবে।" তখন আমার নানু বলে যে, "আসলে কবিরাজ সাব যেটাই করেন না কেন, তো ছেলে মানুষ ভালো কিছু একটা করে দেন।" তারপর কবিরাজ বলে যে, "ঠিক আছে, তোমাদেরকে আসতে হবে আগামী আমাবস্যার রাতে।
ততদিন পর্যন্ত আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা ব্যবহার করেন, এই তাবিজটা ব্যবহার করলে তেমন জ্বর টর আসবে না, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। আপনাদেরকে আমাবস্যার রাতে আসতে হবে, জোড়া কবুতর, তারপরে হচ্ছে 15 হালি কলা এবং 15টা মোমবাতি, আরও কি জানি আর কি, আমার নানু ওটা বলতে পারবে, ওগুলো নিয়ে আমাকে সহ সেই আমাবস্যার রাতে আমরা যাই সেই কবিরাজের বাড়ি। কবিরাজ বেশ কি যেন পড়তেছে, আমার শরীরে ফু দিচ্ছে, তারপর তার সামনে ওই যে আমরা যে জিনিসগুলো নিয়ে গেছি সেই জিনিসগুলোর মধ্যে ফু দিচ্ছে। তো এগুলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আর কি, প্রায় 30-35 মিনিট পর কবিরাজ বলে যে এইখানকার একটা কলা তুমি খাও, এবং আর যে কলাগুলো ছিল সেই কলাগুলো পরদিন সকালে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে বলে। যে এই জঙ্গলে আসলে কেউ যায় না কখনো, মানে বিড়াল শিয়াল যেন, হিংস্র প্রাণী যেন ওটা খায়। এবং ওই যে কবুতরগুলো ছিল সেই কবুতরগুলো নিয়ে ওই যে আমি যেই জায়গাটা ভয় পেয়েছি সেই জায়গাটায় গিয়ে উনি ওগুলা বলি করে আর কি, একদম ওগুলা কোরবানি করে এবং ওখানেই ফেলে রেখে আসে। এবং আমাকে একটা তাবিজের মতোই কি যেন একটা দিয়েছিল, ওটা আমার শরীরে এখন নাই। তো ওই জিনিসটা আমাকে 7 দিন রাখতে হবে আমার শরীরে, এবং পরবর্তী সময়ে আমাকে রাত মানে যখন প্রথম প্রহর আসে রাতের, ওই প্রথম প্রহরে গোসল করে 2 রাকাত নামাজ পড়তে হবে। তো আমি ওনার কথা মতো যেসব কাজকর্ম করে আমি সেটা করি, এবং পরবর্তী সময় থেকে আসলে আমার সঙ্গে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই, এটা ছিল আসলে বাস্তব সত্যি একটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। আমাদের আজকের যে প্রথম ঘটনাটা ছিল সেটা হয়তো একটা লাশ কেন্দ্রিক ঘটনা, আর আপনারা হয়তো এই ঘটনাটি শুনে আসলে সত্যিকারের ভয় যে আসলে কি জিনিস সেটা বুঝতে পেরেছেন, কারণ এই ঘটনাটা কিন্তু সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সহ আরও বাকি যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে এতক্ষণ থেকে শোনানোর চেষ্টা করেছি, এই ঘটনাগুলো আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং এই ঘটনাগুলো কিন্তু সত্যি ভয়ানক একটা ঘটনা ছিল, এবং এই ঘটনাগুলো আমি অনেক কষ্ট করে বাছাই করে আপনাদের রিকোয়েস্টের কথাগুলো মাথায় রেখেই কিন্তু আজকের এপিসোডটি সাজিয়েছি। প্রত্যেকটা ঘটনা ছিল গ্রামের ঘটনা, ছিল লাশ নিয়ে ভয়ানক ঘটনা, ছিল জাদু মন্ত্রের ঘটনা, এবং আপনাদের সবার প্রিয় মর্গের কয়েকটি ঘটনা কিন্তু আমি আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শুনে আপনাদের অনুভূতিটা কি? এই ঘটনাগুলো শোনার পর আপনাদের আসলে কি মনে হচ্ছে? এই ঘটনাগুলোর সাথে কি আপনি কোনোভাবে রিলেটেড? আপনার কারোর সাথে কি এরকম ঘটনা ঘটে গেছে? আপনাদের এলাকায় কি এমন ঘটনা ঘটে গেছে কিনা? যদি এমন কোনো ঘটনা আমাদের আজকের এপিসোডের সাথে মিলে যায়, তাহলে সেই ঘটনাটি কোন ঘটনা, কত নম্বর ঘটনা, এবং কত মিনিটে কত সেকেন্ডে আপনার ঘটনাটি আছে সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনার কমেন্টটি দেখে আমাদের যারা লিসেনার আছে তারা কিন্তু সেই ঘটনাটি শোনার জন্য বেশ খানিকটা আগ্রহ পোষণ করতে পারে। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত, গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আমাদের চ্যানেলটিতে আজকের মতো এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনি যদি এরকম ভয়ানক ঘটনাগুলো একত্রিতভাবে অনেকগুলো চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি মিস্টোরিয়াস, অনেক বেশি হরহর, অনেক বেশি ভয়ানক, এবং যে ঘটনাগুলো শুনে আপনারা রীতিমতো ভয় পেয়ে যাবেন, কারণ সবগুলো ঘটনাই বাছাই করা সেরা ভয়ানক ঘটনা, এবং এই ঘটনাগুলো সত্য ঘটনা বটে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল, সুস্বাস্থ্য, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন, এবং আমি শাকিল আহমেদ আমার জন্য দোয়া রাখবেন। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড, কিন্তু মনে রাখবেন আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।